দেখো, আমি বামপন্থী ঘরানার ছেলে, কিন্তু আমার দাদু কিন্তু এই রাজ্যের ক্যাবিনেটে ছিল। হ্যাঁ, এবার ঘটনা কি দেখো, আমি বলছি তোমাকে। এই যে আমি ওপেনই করলাম ক্যামেরা, এবার ঘটনা কি আমি ভেতরের থেকে কিছু কথা নাম না উল্লেখ করে বলতে পারি। আহ, বামপন্থীদের হয় কি, ভাবো হচ্ছে তুমি ভাবো পার্টি করবা, তোমার বউকে একটা চাকরি দিয়ে দেওয়া হবে যাতে তুমি পার্টিটা করতে হুম, পারবে। অথবা ভাবো তোমরা চার হুম, ভাই, চার ভাইয়ের মধ্যে হুম, এক কি দুই ভাইকে চাকরি দেওয়া হলো, বাকি দুই ভাইকে নিয়ে পার্টিতে বসে দেওয়া হলো। এবং ওই বাড়িতে ওই দুজনের ইনকামে বা একজনের ইনকামে ওই চার ভাইয়ের সংসার চালানো হবে। তাতে একটা দারিদ্রতাই থাকে, সে যত বড়ই চাকরি হোক, ঠিক আছে। তো মোটামুটি ওই কামড়া কামড়ির একটা জিনিস দিয়ে দেওয়া হয়। এখনো দেখবে যারা কমিউনিস্ট পার্টি করে, হয় তারা বাবার টাকায় খেয়ে লাফাচ্ছে, হুম, হয় তার বউকে হুম। চাকরি দিতে হয়েছে তার জন্য সে লাফাচ্ছে। বরং কোনো একটা সোর্স থাকে, মানে পুঁজিবাদীর শিকড় দিয়ে বামপন্থীর বা বামপন্থার ফুল গাজানো হয়। এখন মার্কসও আসলে আমার কাছে মনে হয় যে মার্কস আসলে এই বাস্তবতাটা আসলে দেখছে যে সব মানুষ আসলে ওরকম সচেতন না। তাহলে কিভাবে তাহলে এটা সলভ করা যায়? তাহলে এমন কি কোনো বেটার সিস্টেম বানানো যায় যে ওই সিস্টেমের আন্ডারে সব মানুষ সচেতন না হলে অটোমেটিকলি তারা ওই মানে ওই সিস্টেমের ভেতরেই ওই সিস্টেমের কারণে তারা অটোমেটিকলি কন্ট্রোল হয়ে হয়ে ওয়েতে একটা কাজ করে। তাহলে তারা দেশ ছেড়ে চলে যেতে পারে। সোজা কথা, যেমন ভারত থেকে তো আমি দেখি প্রত্যেক বছর বহু বড় লোকেরা বিদেশে চলে যাচ্ছে, কারণ এই দেশের এই নিয়ম কানুন ভাই, হুম, ওই এত জঘন্য পরিষেবা আর এই এত বেশি ট্যাক্স। মানে এখানে একটা প্রচলিত বাক্য রয়েছে, যেমন এখানে ট্যাক্স নেওয়া হয় হচ্ছে মানে ইউরোপের দেশের তুলনায় ইউরোপের দেশে প্রচুর ট্যাক্স নেওয়া হয়, আর পরিষেবা দেয় হচ্ছে আফ্রিকার দেশের। টাকাটা আমি দেবো কিসের জন্য? এখানে এক সময় ভোট বাক্সে কাকে ভরবা, তাকে পয়সাটা দেওয়ার জন্য আমি আছি নাকি, আমারটা কেটে ওখানে দিবা আর তুমি ভোটটা নিয়ে চলে যাবে। লেনিনেরও তো আসলে কিছু করতে হয়েছিল না ওই সময়। তুমি তুমি যেটা পরে এক্সাম্পল দিয়ে বলবা, সোভিয়েত ইউনিয়ন। এটা এটা আসলে করতে হয়, কিছু ক্যাপিটালিজম মুক্ত করতে, না হলে ব্যাপারটা হলো যে আমার কাছে টাকা পয়সা আছে, আমি থাকবোই না এখানে। আমারটা নিয়ে যদি ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়, তা তাহলে আমি শঙ্কায় থাকবো, ভয়ে থাকবো। আমি কি করবো? আমি আমার সম্পত্তিটা আমি কেন দিব? আমার সম্পত্তি না, আমি এটা নিয়ে দিয়ে আগে পালানোর চেষ্টা করবো। মার্ক্সের তত্ত্বটা সম্পূর্ণ মনে হয় কি না এই সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব, যদি সবাই হচ্ছে একই বাপের বেটা হয়। মানে পিঁপড়ের মতো, পিঁপড়েদের মধ্যে জিনগত কোনো মানে একই বস্তির পিঁপড়ে বা একই গোষ্ঠীর পিঁপড়ে, তারা সবাই এই একই মায়ের থেকে বেরিয়েছে, পিঁপড়েদের যে রানী হয় তার থেকে। হালুয়া বিক্রি করব, আমি ময়লা সাফ করব, আবর্জনা সাফ করব, ওই যে আমাদের এলাকায় যারা ময়লা টয়লা নিয়ে যায়। এখন এটা তো অ্যাকচুয়ালি এত সহজে রিপ্লেস হচ্ছে না এআই দ্বারা। হ্যাঁ, অন্যান্য সব জব রিপ্লেস হয়ে যাচ্ছে, কিন্তু এইসব কাজ তো কখনো রিপ্লেস হবে না। বা এই যে মানুষের যে একে অপরের সাথে যে কেয়ারিং, নার্সিং জব, এটা কখনো এআই দ্বারা তো ওইভাবে রিপ্লেস হওয়া সম্ভব না। তো এই যে বেসিক যে সব কাজগুলো আছে, লোকাল কাজগুলো আছে, এগুলা এআই দ্বারা করা যাবে না, মানে ওইভাবে রিপ্লেস করা যাবে না। তখন বলবো আমরা এটাই করতে হবে তখন। দর্শকদের নমস্কার, আজকে আমাদের সাথে নায়েমদা আবার যুক্ত হয়েছে। নায়েমদার সাথে এর আগে একটা পর্ব আমরা সেরেছিলাম, যেটা বিশত মানে মূলত আহ বৌদ্ধ ধর্ম নিয়ে ছিল এবং তাদের কেমন কৃষ্টি কালচার কেমন। তো আজকে আমরা ঠিক করলাম যে একটু মার্ক্সবাদ নিয়ে চর্চা করা যায়। দুদিন পরেই আমাদের এখানে ভোট, একেবারে গরম গরম পরিস্থিতি। তো দেখা যাক, যে জিনিসটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করব, কেমন কি পারি, জিনিসটা কেমন, ভালো মন্দ ইত্যাদি। তো নায়েমদা প্রথমে বলি, কেমন আছে বলো। হ্যাঁ, এটা আছে ভালোই। বৌদ্ধকে নিয়ে আলাপ আলোচনা করার পরে বেশ সমালোচনা, সমালোচনার একটা ঝড় উঠতে দেখলাম, কমেন্ট বক্সে। হ্যাঁ, যাই হোক, এই তো নারী টারির বিষয়ে আনলেই ব্যাপারটা আর কি, মানে মানে অনেকের হয়ে যায় আর কি, ঝড় উঠে যায়। দেখুন, ওটা ও, স্বাভাবিক হবেই, কোনো প্রবলেম নেই। হোক হোক, সমালোচনা তো ভালো, যদি ভালো কথা লিখতে পারে কেউ। না, সমালোচনা, হ্যাঁ, সমালোচনা হলে তো মাথা খাটাবে মানুষ। এমনি যদি আমি নিজে একটু ছোট করে বলি, যে যেমন যে কোনো জিনিস, কোনো তত্ত্ব, কোনো নীতি, কোনো দর্শন একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে তো আসে, তার বাইরে কিছু না। তো শুধু এইটুকু বলে রাখি প্রথমে যে এমনিও অধিকাংশ লোকই জানে, হয়তো যারা নতুন তাদের জন্য, যে এক সময় যখন মানুষ সব কাজই নিজে করতো, কলসি থেকে শুরু করে যন্ত্র পর্যন্ত নিজের হাতে বানাতো, ঠিক আছে। তো
প্রত্যেকটা জিনিসের উৎপাদন সংখ্যায় তেমন হতো না, কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে একটা মানে নিজস্ব একটা ছোঁয়া থাকতো যে এই চেয়ারটা আমি বানিয়েছি, ঠিক আছে। কিন্তু আমি আজকে মেশিনে এরকম চাকা ঘুরিয়ে 100টা চেয়ার বানিয়েছি, তার সাথে আমার ঠিক মেল খায় না যে এটা আমি বানিয়েছি, সত্যি আমি বানিয়েছি, ঠিক আছে। তো ওই স্টিম ইঞ্জিন আবিষ্কারের পরে আস্তে আস্তে ইউরোপে, বিশেষ করে প্রথমে ইংল্যান্ডে, তারপরে জার্মান টারমানে শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ে, এবং আস্তে আস্তে মানে মানে যদি একক দিন হিসাবে ধরা হয়, মানে উৎপাদন সংখ্যা প্রচুর বেড়ে যায় কম খরচায়। তো এইটা মূলত শিল্প বিপ্লব, এবং এই সময়টা কিভাবে পুঁজিপতিরা উঠে আসে, আহ, মানুষ চাষবাস ছেড়ে শহরতলিতে এসে থাকতে শুরু করে এবং সেখানে শ্রমিক হয়। তো শ্রমিকদের শোষণ, মালিকের কাছে টাকা জমা এবং কাজের থেকে কেমন যেন নিজের আত্মাকে একটু বিচ্ছিন্ন বোধ করার থেকে এই মার্কস এই সময় নিজের তত্ত্বটা এনেছিলেন আর কি, ঠিক আছে। তো আমরা দেখি আহ, যে বিষয়টা বর্তমান পরিস্থিতিতে যখন এই এআই টিআই চলে এসছে অনেক বিষয়, হ্যাঁ, যেমন নাইমদার চ্যানেল রয়েছে, আমার একটা চ্যানেল রয়েছে, আমরাও দেখবো কি প্রচুর এআই দিয়ে কাজ সেরে নি আমাদের বিভিন্ন হুম হুম। বিষয়, কিছু ডেসক্রিপশন লেখা থেকে শুরু করে অনেক কিছুই করে নি। যদি অডিও এনহ্যান্স টেনহ্যান্স ইত্যাদি বা কপিরাইট ছাড়া যদি গান লাগে কোনো, সেগুলো বানিয়ে নিয়ে তো এআই বহুত ব্যবহার। তো নাইমদা, তোমার সাথে আজকে আলোচনা করব যে এই যে মার্কস পাচ্ছে এটা বর্তমান পরিস্থিতিতে কতটা প্রাসঙ্গিক আর কি। তো তুমি কোন দিকটা দিয়ে প্রথম শুরু করতে চাইবে মার্ক্সবাদে? হুম। আমার কাছে আমি যদি বলি, মানে মার্কসের অত তত্ত্ব বা অনেক গভীর তত্ত্ব এগুলো নিয়ে যারা বিশারদ, মানে বিশ্লেষক আছে যারা, তারা এটা সম্বন্ধিত আরো অনেক ভালো জানে বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, কিন্তু আমি মার্কসে দেখি আসলে একটা প্র্যাকটিক্যাল মানে অ্যাঙ্গেল থেকে, খুব ব্যবহারিক অ্যাঙ্গেল থেকে আর কি। মার্কসের যে মূল কম্পোনেন্ট বা যেই, মানে যেটা সবার ভিতরেই আর কি, মানে সবাই চায়, এই যে সাম্যের যে ধারণাটা। হ্যাঁ, একজন হিউম্যান বিইং হইতে গেলে, একজন মানুষ হতে গেলে সাম্য, সবাই আসলে একটা সাম্য বা ইকুইলিব্রিয়াম চায় ভেতরে ভেতরে। এই যে সাম্যের যে খোঁজ, কারণ আমরা যখন আমাদের চারপাশে তাকাই, জন্মের পরে থেকেই জন্মের পরে থেকেই যখন দেখি যে প্রকৃতির মাঝেই কেমন যেন একটা অসাম্য আমরা খেয়াল করি। হ্যাঁ, যে এখানে আহ এখন ওটা অসাম্য কিনা ওইটা পরের আলাপ হইতে পারে, কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই দেখি যে একটা ডিসপ্যারিটি অলওয়েজ। ও একটু বেশি, আমি একটু কম, বা মানে এক জায়গায় খুবই ভালো ঝা চকচকে জিনিস হচ্ছে, আর এক জায়গায় মানে বিষাদ, দুঃখ, শোষণ দিয়ে ভরা। হ্যাঁ, মানে এই এই যে একটা বিপরীত চিত্র। তো মার্কসের যে অবদানটা এখানে হলো যে এই দূরত্বটাকে কমিয়ে আনার একটা প্রচেষ্টা এবং এটার জন্য একটা সংগ্রাম করা। এবং আইডিয়ালিস্টিক ভাবে সে তখন বলছে যে এমন একটা সমাজ আমরা চাই যেখানে আর কারোর অসাম্য বলে কিছু থাকবে না, সবই সাম্য, সাম্যের দিকে চলে আসবে, সেই সমতার দিকে চলে আসবে, যেখানে আমরা আসলে কেউ কারো দাস বা প্রভু বা এরকম কোনো কনসেপ্ট থাকবে না, যেখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আর কি একজন আরেকজনের কমরেড হিসেবে গণ্য হতে পারবো, মানে বন্ধু বা কম্প্যানিয়ন। ওরকম হয়ে আমরা একটা, মানে নিজের একটা সমাজ গড়ে তুলতে পারবো, এবং ওই সমাজে আমরা পরস্পর একটা সুন্দর যে একটা রিলেশনশিপ হয়, যে একটা পারস্পরিক যে সম্পর্ক হয়, সম্পর্কের বজায় রাখার মাধ্যমে আমরা মানে আমাদের জীবনধারাকে এগিয়ে নিয়ে যাব। তো এটার সাথে, মার্কসের সাথে আমার কাছে মনে হয় যে মানুষের ভিতর যে একটা ভিতরে ভিতরে যে একটা আত্মিক সম্পর্ক আছে, এখন আত্মিক সম্পর্ক বললে এটা একটা আবার একটু বেশি রোমান্টিসাইজ হয়ে যাবে, কিন্তু মানে মানুষের ভিতর, মানুষের যে একটা, আমি যদি বলি যে একটা গভীর যে একটা বন্ধন আছে, তো এইটা আমি মার্কসের দর্শনের ভিতরে আরো মানে মানে খুঁজে পাই আর কি। এখানে সবকিছু তো একটা রিলেশনাল সম্পর্ক না, যে উৎপাদন করতেছে, যে কিনতেছে, আবার যে বিক্রি করতেছে। আমি যখন কোনো দোকানে যাই, তো ওই যে দোকানদারের সাথে যে আমি কথা বলি, সে আমাকে বিক্রি করতেছে, আমি কিন্তু এই যে একটা কনভারসেশন, এই কনভারসেশনের ভিতরে আমি কেমন করে তার সাথে আসলে মানে আহ আচরণ করতেছি, ওই আচরণটা কেমন হচ্ছে। আমি যদি এখন দেখি যে আমি যদি কর্পোরেট অফিসে যদি চলে যাই, তো ওখানে দেখা যায় যে আমার বস মানে কাইন্ড অফ প্রভুর মতো। হ্যাঁ, বিষয়টা যে তাকে পুজো করতে হয়, ধর এই যে এই সম্পর্কগুলো যে হায়ার আর কি, যে হাই গ্রাউন্ডে, মানে তাকে আর কি আমার নম নম করতে হবে। আমি ওখানে কাজ করতেছি, সেও কাজ করতেছে, কিন্তু
আমাদের ভিতরে কোনো বন্ধুত্ব নাই, আমাদের ভিতরে আছে একটা মনিব আর একটা কি বলে দাসের একটা সম্পর্ক। হ্যাঁ, তো এই যে একটা অবস্থা, এখান থেকে এই জিনিসটাকে কিভাবে একটা সমতায় এনে একটা সুন্দর একটা কমিউনিয়নশিপ গড়ে তোলা যায়, এটা আমার কাছে মনে হয় যে একটা ফান্ডামেন্টাল মানুষের একটা আকাঙ্ক্ষা, যে না আমরা মানে সাম্যর দিকে চলে যাব। এই শোষণ বঞ্চন বঞ্চনা, একজন আরেকজনের উপরে চড়িয়ে খাওয়া, এইটা মানে এই ধরনের ওরিয়েন্টেশনে আমরা থাকবো না। হ্যাঁ, মানে এই 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 দিক থেকে আমার কাছে মার্কসকে, আমার মনে হয় যে মার্কস কেবল এই সময়টাতে রেলেভেন্ট থাকবে না, আর আর অনেক পরে, মানে যতদিন না পর্যন্ত এটা হচ্ছে ততদিন পর্যন্ত মার্কস রেলেভেন্ট থাকবে। এবং আরো মার্কসের আগেও আরো অনেকে সাম্যের কথা বলে গেছে। প্লেটোর কাছে আমরা সাম্যের ধারণা পাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা কেউ বলুক বা না বলুক, আমাদের মনে হয় যে মানুষের ভিতরে ইনহেরেন্টলি একটা আকুতি থাকে যে ওই সাম্যের দিকে আমরা যাবো, কারণ আমরা আমাদের চারপাশে এতটা অসাম্য দেখি। হ্যাঁ, তো তখন মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীটা যদি একটু ওইরকম সম্পর্ক, ওইরকম একটা কম্পানিয়নশিপ, কমরেডরশিপ টাইপের যদি হতো তাহলে ভালো হতো। তো এই জায়গায় মার্কস আসলে খুবই রিলেভেন্ট হয়ে পড়ে, আর বর্তমান যুগে তো আরো রিলেভেন্ট হয়ে পড়ে, কারণ আমরা তো আসলে একটা মানে যান্ত্রিকতার ভিতর বসবাস করতেছি, একটা ভোগ বিলাস, কনজিউমারিজম। হ্যাঁ, মানে সবকিছুকে মানে দখলদারিত্ব করে রাখা। হ্যাঁ, কোনো শেয়ারিং এর কোনো মনোভাব নাই, যে যেভাবে পারতেছে স্বার্থপরের মতো নিজের আখের গুছিয়ে তার ঝোলা ভরে ফেলছে। তো মার্কস আবার এটাও বলে যে তুমি যদি সবসময় নিজের ঝোলাই ভরে ফেলো, মানে মার্কসের দৃষ্টিকোণ থেকে, যে তাহলে দেখবা যে তোমার এই ঝোলা ভরার কারণেই তো আবার সমস্যা হবে, কারণ তোমার তো মানিকে সার্কুলেট করতে হবে। সার্কুলেট না করলে সবাই যদি জমিয়েই রেখে দেয়, তো এক সময় দেখা যাবে যে ওই যাদের কাছে নাই তারা তো বিদ্রোহ করে বসবে না, তারা তারা কোথায় যাবে তখন? তখন তো তখন তো তোমার উপর অ্যাটাক আসবে, এবং তুমি যা উৎপাদন করছো ওটা কেনার জন্য তো মানুষ থাকবে না তখন, কারণ পারচেজিং পাওয়ারই নেই মানুষের কাছে। তখন তোমার ওই উৎপাদনকৃত যে জিনিস আছে ওটা টনকে টন খাবার তোমাকে ফেলে দিতে হবে। আর ওই দিক দিয়ে অনেক মানুষ আছে যারা না খেয়ে মারা যাবে। হ্যাঁ, না খেয়ে মারা যাবে। এই যে এখন দেখা যায় যে পুঁজিবাদী সিস্টেমের ভিতর, মানে আমরা যে সিস্টেমে বসবাস করি, এই সিস্টেমে এখন প্রতিদিন নাকি 25,000 মনে হয়, এটা একটা কোথায় যেন আমি দেখছিলাম, আহ 25,000 না 25 লাখ সম্ভবত, মানে সংখ্যাটা যেটাই হোক, আহ মানুষ অনাহারে মারা যায় না খেয়ে। তো বছরে? এটা বছরে না প্রতিদিন, সম্ভবত প্রতিদিন হবে most probably। প্রতিদিন এটা এত আমি জানি, মারা আমি সঠিক বলতে পারতেছি না, আমি জানি না এটা এটা একটা ডেটা স্ট্যাটিস্টিক্স ছিল আর কি, এটা হয়তো ইয়ারলি করে থাকতে পারে আর কি, ওটা আমার একটু দেখতে হবে, দেখলে হয়তো বা একটু দিতে পারবো। মানে এটা যা মানে কোন ইসে জানি একটা রিপোর্ট করা হয়েছিল। মানে এই সিস্টেমটা এমন যে এখানে আমাদের থাকা সত্ত্বেও, হ্যাঁ, মানে খাবার দাবার এগুলা মোটামুটি সবকিছু থাকা সত্ত্বেও মানুষ না খেয়েই মারা যাচ্ছে, কারণ আমরা শেয়ার করাটা ভুলে গেছি না। আমরা তো নিজের মতো করে শুধু খেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে দেয়া রয়েছে তো তোমার 25,000 জন হ্যাঁ, প্রতিদিন। প্রতিদিন, হ্যাঁ 25,000 জন, তাহলে ইয়ারলি কাউন্ট করলে 25 আর 12, 2.5 লাখের উপরে যাবে। এটা ইয়ারলিতে, না প্রতিদিন তো না, তাহলে তো 365। আরো বহু। 365, অনেক বহু বহু মানুষ এই সিস্টেমটাতে ভিকটিম হচ্ছে। তো এটা দেখা যায় যে তাহলে পুঁজিবাদী সিস্টেমটাতে দেখা যায় যে খুব সুন্দরভাবে, মানে উপরে ঝা চকচকে জিনিস, কিন্তু তার ব্যাক এন্ডে গেলে দেখা যায় যে প্রচুর মানুষ আসলে মানে সিস্টেমেটিক্যালি ডাই হয়ে যাচ্ছে। এখন মনে হইতেই পারে যে আচ্ছা, তারা তো মরে যাচ্ছে, এখন আমার কি দোষ? আমার আছে আমি খাবো না, সবারই তো খাবারের অধিকার আছে, আমার আছে আমি খাবো, এটা তো আমার। না না, এটা তো আহ, মানে যে জন্মগত ভাবে অনেকে পেয়ে যায়, মনে করে আমি তো পেয়ে গেছি, এটা তো আমারই, কেন শেয়ার করার দরকার আছে? আমি খেয়ে দিয়ে, আমি আমার জীবন একটা, আমার কেন এত শেয়ার করতে হবে, কেন অন্যের সাথে ভাগ করে নিতে হবে সবকিছু? আমি তো কামাই কাজি করতেছি, কিন্তু আমি তো এটা বুঝতেছি না যে আমার বাসায় যে প্লেটে যে ভাতটা আসে না, ওই প্লেটে ভাতটা আসলে আসমান থেকে তো পড়ে না, তাই না?
ওইটার পিছনে যে কতজন, কত কিছু মেহনত, কত ঘাম ঝরানো, ইভেন প্রকৃতি, সবকিছুর একটা সহযোগিতায় ওই আমার প্লেটে প্রতিদিন ভাত আসে। তো এই গভীর বোধ আমি মনে করি যে মার্কসের ভিতর পাওয়া যায়, যে ওইটার সাথে কারা কারা যুক্ত আসলে। তুমি তাদেরকে স্মরণ করো, যখন তুমি তাদেরকে স্মরণ করবা তখন তোমার আসলে সাম্যের বোধ অটোমেটিকলি চলে আসবে, যে না, আমার তো আসলে তাদের মানে যারা আমার বেঁচে থাকার জন্য, যারা যারা আমার পিছনে আসলে যেভাবে আসতেছে, যেভাবে ওই ব্যাপারগুলো চলে আসতেছে, আমার তো তা থেকে সম্মান জানাতে, তাদের জন্য তো আমার কিছু দায় আছে, এই দায়টা তো আমার নিতে হবে। এই দায়িত্ববোধ, কর্তব্যবোধ আসলে তখন ওখান থেকে আসে। তো আমরা তো আসলে যে প্লেটে ভাত আসে, বা দেখা যায় যে আমরা আমরা একটা খুব বিলাসবহুল একটা ভিলার ভিতর আছি, তো ওখান থেকে বোঝা যাচ্ছে না যে আসলে কিভাবে কিভাবে হচ্ছে সবকিছু। হ্যাঁ, কারো শোষণ বঞ্চনার ঘাম, আহ ওইটা ধীরে ধীরে প্রসেস হয়ে আমার ভিতরে, আমি ওইটা কি করতেছি, আমি আনন্দে খাচ্ছি, কিন্তু এই খাবার পিছনে তো অনেকের শোষণ বঞ্চনা আছে, ওইটা তো আমি ফিল করতেছি না, কারণ ওটা একটা আমি দেখতে পারতেছি একটা না। প্রশ্ন এখানে, যেমন যদি বড় লোকদের কথা আছি, সবচেয়ে বড় লোককেই নিই না হয়, এলন মাস্ক, ঠিক আছে? তো হুম। মাস্ক বাবু এক সময় ওই যে নাসা একসময় রকেট ছাড়তো তো, এবং রকেট বায়ুমণ্ডলের বাইরে নিয়ে যাওয়ার সময় একটা বাড়তি রকেট লাগাতো যে দুটো পড়ে যেত পাশ দিয়ে। তো উনি চেষ্টা করেছিল যে ওই দুটো কি আবার ব্যবহার করা যায়, মানে যেগুলো দিয়ে থ্রাস্টটা প্রথমে হতো তারপরে ছেড়ে দিত, হ্যাঁ। তো তিনটে উনি টেস্ট করে, তিনটেই বিফল হয়। উম, চতুর্থটায় নিজের সমস্ত রোজগার যত আছে সব লাগিয়ে দিয়েছিল, ঠিক আছে? এবার সেই চতুর্থ লঞ্চটা যদি বিফল হতো তাহলে মার্কস বাবু পথে চলে আসতো। সেটা বিফল হয়নি, সেটা সফল হয়েছে, তারপরে স্পেস এক্স আস্তে আস্তে দাঁড়ায়, তারপরে নানান কোম্পানি তার খোলে, তারপরে সে এই জায়গাটায় এসে পৌঁছেছে, ঠিক আছে? তো কারোর বিফলতায় কারোর ভাগ নেই, কিন্তু সফলতায় সবাই মিলে খাবো, এটা কি সেই আদিম চিন্তা ভাবনা চলে আসছে না, যেখানে গোষ্ঠী সমাজে মানুষের যাই আনতো কিছুই না দিয়ে খেতে পারতো না? ও শেষে তুমি যেটা, তো একটা কথা বারবার তোমার কথাতে আমি বুঝলাম যে যখন আহ, একজনের কাছে বহুত বেশি পুঞ্জীভূত হয়ে যাবে, তার এই ভয়ে থাকতে হবে যে লোকে তাকে মেরে কেটে কিন্তু নিয়ে যাবে। তুমি তোমার কাছে জমাও, আমরা কিন্তু নিয়ে যাবো তোমারটা মেরে কেটে, যদি আমাদের ভালো মতন না দাও। এটা থ্রেড কালচারের মতো মনে হচ্ছে কিছুটা আবার। এবং প্রথমটাও হ্যাঁ, হ্যাঁ, প্রথমটাও ধরে নেবে যে ওর হ্যাঁ। বিফলতায় ইলন মাস্কের পাশে কে দাঁড়াতো বলো, যদিও চতুর্থ লঞ্চটা ফেল করতো, এবং আরো একটি হুম, পথের হুম, ভিখারি হিসাবে ইলন মাস্ক পেয়ে যেত, তাকে কি কিন্তু দেখতো? হুম, হুম। হ্যাঁ, এটা খুবই ভ্যালিড একটা পয়েন্ট, মানে খুবই বিউটিফুল একটা পয়েন্ট তুমি বলছো। কারণ এই জায়গায় আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছিলাম, সেটা হলো এখানে দুইটা মানে ব্যাপার আছে। আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছিলাম সেটা হলো যে ইন্ডিভিজুয়ালিজমের যে একটা এক্সট্রিম চর্চা, হ্যাঁ, যে আমার কাছে আছে, তো এটা আমার রাইট, যে আহ আমি এখন যা মন চায় তাই খুব করবো, আমার কাউকে কেয়ার করারও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো ওইটার কাউন্টার হিসেবে তখন আমি যদি এটা স্মরণ করি, আমার ভিতরে একটু বিনয়, ওই যে সামনের যে ব্যাপারটা, মানে আমি যে একদম লাগাম ছাড়া হয়ে গেছিলাম, ওটা কন্ট্রোলে আসবে। আর এখানে এলন মাস্কের যে ব্যাপারটা আসতেছে, যে বিফল হলে তো তাকে আসলে কেউ করতো না, তো সফলতার সময় তাহলে কি তুমি তার পিছনে ঘুরঘুর করতেছো? সে তো তার পুরো মানে সবকিছুই তার বাজিতে লাগিয়ে দিয়েছিল, তাই না? তো এই জায়গায় আবার হয় কি, যে কালেকটিভিজমের যে ঝামেলাটা, হ্যাঁ, কালেকটিভ যে গোষ্ঠীগত যে একটা যে মানে অসুবিধাটা আছে, প্রবলেমটা আছে, ওইটার ওইটাতে তখন চলে আসে। তো ওইটার কাউন্টার হইলো যে কালেকটিভ ভাবে আমাদের সবাইকেই প্রোডাক্টিভ হইতে হবে, সবাইকে ওরকম ভাবে গড়ে উঠতে হবে। হ্যাঁ, বা ওইরকম ভাবে সবারই ওই গুণ চর্চাটা করতে হবে। কারণ না হলে কি হবে, সমাজের যদি 99% মানুষ যদি ওইরকম গুণ চর্চা না করে, তারা যদি হোকাস ফোকাস হয়, তাহলে দেখা যাবে যে বরাবরই আমি সম্পত্তি যদি ভাগ করেও দিই সবার ভিতর সমান সমান করে, ওই 1% যার ভিতর ট্যালেন্ট আছে, দক্ষতা আছে, হ্যাঁ, তারা আবার ওই 99% মানুষকে ভুজুং ভাজুং দিয়ে
হ্যাঁ, বা কোনো একটা প্রকারে কাজ করে তারা আবার সম্পত্তি তাদের কাছে নিয়ে নেবে। না, হুজুম কারণ ভাজন এটা শব্দটা আবার কিরকম হয়ে গেল বলো তো, মানে এটা এমনটা দাঁড়ায় যে আমি প্রত্যেকবার কারো কাছ থেকে লুটেই খাওয়া, আর ওদের সাথে আমি কথাই বললাম না, আমি অন্য কোনো জায়গায় গিয়ে কিছু একটা করে করলাম, মানে সবসময় যেন হ্যাঁ মানুষ হ্যাঁ, ভাবে যে আমাদের দুই ভাবে সাথে হইতে পারে, দুই ভাবে হইতে পারে, হ্যাঁ ওদের দুই ভাবে বড় হইতে ধরনের পারে। হতে পারে, আবার হতে পারে যে ওদের সাথে কোনো হ্যাঁ সম্পর্কই নেই, আমি নিজের মতো করে খেলাম। হ্যাঁ, এটাই বললাম যে ভুজুং ভাজুং কথাটা বললাম এই কারণে যে যারা 99% যারা ওই ধরনের মানে মনোভাব রাখে না, এখন 99% কি আদৌ ওইরকম কিনা, আবার আমি একটা এস্টিমেশন করলাম যে বেশিরভাগই মেজরিটি ধরলাম যে ওরকম কোনো চর্চা করতেছে না। আমরা তো আমাদের সমাজের চারপাশে তাকালেই দেখা যায় কয়জন মানুষ দেখা যায় যে গুণ চর্চা করতেছে, বা কয়জন দেখা যায় যে চাকরি যারা আহ মানে চাকরি হায়ার করে, লোক হায়ার করে, দেখা যায় যে তারা দক্ষ মানুষ খুঁজে পাচ্ছে না। হুম হুম। হ্যাঁ, অনেকে রিজেক্ট করে দিচ্ছে, এটা কিন্তু একটা সিরিয়াস বাস্তব ইস্যু। হ্যাঁ, দক্ষ লোক নাই, আবার ক্যান্ডিডেট অনেক বেশি, মানে এরকম নানা ধরনের জিনিসপত্র আছে। তো দক্ষ তখন লোক নেই, ক্যান্ডিডেট বেশি। ক্যান্ডিডেট বেশি। So, so এই ব্যাপারগুলো হয় এখন কি, মানে এখন দেখা যায় যে এখন তাহলে মেজরিটি মানুষ যদি এরকম হয়, তারা যদি কাজ বা ওইটার প্রতি যদি কোনো আহ মানে আগ্রহই না রাখে বা ওইটা চর্চাই যদি না করে, আর যে চর্চা করতেছে, হ্যাঁ, এখন সে কি করবে? সে কি তাহলে কি ওই কালেকটিভের কাছে কি দাস হয়ে থাকবে? তার কি ব্যক্তিত্ব নাই? তো এই জায়গায় যে তখন কালেকটিভিটি আবার ফেল করে। হ্যাঁ, তো কালেকটিভিটি ফেল করে যায়, কারণ দেখা যায় ওই যে তখন আমাকে এখানে মানে টপিকের বাইরে যে তখন নিটশের ওই থিওরিটা আনতে হয়। না, নিটশে এই জায়গায় খুব সুন্দর কাউন্টার দিছে, সেটা হলো যে মাস্টার মোরালিটি আর স্লেভ মোরালিটি। স্লেভরা কি করবে? যারা মাস্টাররা ছিল গুণে, তারপরে জ্ঞানে গুণে, তারপরে আরো যেসব রুচিতে, সবকিছুতে হায়ার, অভিজাত। হ্যাঁ, তো যারা স্লেভ হয়ে গেল, তারা কি করবে? তারা তো পারতেছে না ওই মাস্টারের মতো হতে, বা ওই গুণটা ধারণ করতে, বা তার মতো এত পরাক্রমশালী হতে। তারা এখন কি করবে? তারা দাসরা একজোট হয়ে মাস্টারকে রিজেন্ট করবে। ইন্ডিভিজুয়াল, কারণ মাস্টার তো একজন, তাই না? একজন কি দুইজন বা গুটি কয়েকজন, আর স্লেভরা তো অনেক। তো সব স্লেভ মিলে মাস্টারকে তখন সোশ্যাল ভাবে তারা নিন্দা করবে, যে না না, সব সব বা কনস্পিরেসি থিওরি বানাবে, যে না, এ অমুক জায়গায় এটা করতেছে, এ তো মানে অমুক জায়গায় এটা মানে খাচ্ছে, একা একা খাচ্ছে, হিংসা করবে তখন। তো এটা হলো মার্কসের বিপরীতে যে নিটশের কাউন্টার আর কি। হ্যাঁ, তো এখন কথা হলো যে আমার কাছে না মাঝে মাঝে মার্কস আর নিটশেকে মানে কাইন্ড অফ তারা একই কল্যাণের কথা বলছে, কিন্তু নিটশের ফিলোসফিতে আমি পড়তে যে আমি যেটা দেখলাম সেটা হলো নিটশে ইন্ডিভিজুয়ালকে একটু অগ্রাধিকার দিছে, মার্কস হলো সিস্টেমকে অগ্রাধিকার দিছে, কালেকটিভ ব্যবস্থা, সিস্টেমকে অগ্রাধিকার দিছে। তো আমার কাছে মনে হয় যে আসলে সিস্টেম কিভাবে গড়ে ওঠে? সিস্টেম তো আসলে ব্যক্তি কেন্দ্রিক ভাবে গড়ে ওঠে না। একটা ব্যক্তি যদি ওইরকম মানে ওইরকম যদি সচেতন হয়, তখনই তো অনেকজন সচেতন ব্যক্তি মিলে একটা সচেতন সিস্টেম গড়ে ওঠে। হ্যাঁ, তো এই ব্যাপারটা আসলে মার্কস হলো কনসাস একটা সিস্টেম করতে চেয়েছিল, আর যাতে ইন্ডিভিজুয়াল, এখন মার্কসও আসলে আমার কাছে মনে হয় যে মার্কস আসলে বাস্তবতাটা আসলে দেখছে যে সব মানুষ আসলে ওরকম সচেতন না। তাহলে এটা সলভ করা যায়? তাহলে এমন কি কোনো বেটার সিস্টেম বানানো যায় যে ওই সিস্টেমের আন্ডারে সব মানুষ সচেতন না হলে অটোমেটিকলি তারা ওই মানে ওই সিস্টেমের ভেতরেই, ওই সিস্টেমের কারণে তারা অটোমেটিকলি কন্ট্রোল ওয়েতে একটা কাজ করবে, যাতে সামাজিক ভাবে কোনো ওরকম ধরনের ক্যাটাস্ট্রফিক ভাবে যে যে শোষণ বঞ্চন যেটা আছে এটা যাতে একটু লাঘব করা যায়। তো মানে বিষয়টা এরকমই, কারণ একজন মানুষকে কনসাস বানানোর জন্য যে পরিমাণ মেহনত করতে হয়, বা আমরা যেটা মানে আইডিয়ালিস্টিক ভাবে চিন্তা করি যে একজন মানুষ ওইরকম গুণ চর্চা করবে, তার ভিতরে এই যে হিংসা থাকবে না, লোভ থাকবে না, এগুলা একটু কম থাকবে, এরকম মানে সে একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে, কিন্তু এটা তো আসলে একজন একজন করে করাটা তো অনেক লং চেন, অনেক কষ্টের একটা বিষয়। তো তখন দেখা যায় যে আমাদেরকে সিস্টেমের দ্বারস্থ হইতে হয়, যে সিস্টেম করে, আইন করে, এই যে আইন বা আরো যেসব সংস্থা আছে, ইনস্টিটিউশন আছে, এগুলো করে যদি তাদেরকে কিছুটা একটু
সুশিক্ষিত, ভদ্র, শিষ্টাচারী বানানো যায়, বা তাদেরকে যদি একটু মানে মানুষ তো বেসিক্যালি ইনহেরেন্টলি প্রকৃতিতে আমরা দেখি যে অসম, যার ক্ষমতা আছে সেই সবকিছু করে বেড়াচ্ছে। তো অ্যাটলিস্ট যদি এখানে যদি একটু ইকুইলিব্রিয়াম সৃষ্টি করা যায়, যারা অসহায় তাদের একটু যদি একটু হেল্প করা যায়। হ্যাঁ, মানে তোমার আছে এখন, এর মাধ্যমে আবার অনেকে লজিক দিবে যে তুমি তো জেনেটিক ভাবে অনেক সৌভাগ্যবান হয়েছো। অনেকে তো আসলে জেনেটিক ভাবে তো আসলে অতটা সৌভাগ্যবান হতে পারে না, সে জেনেটিক্যালি একটু বলদ স্বভাবের, এমন লোক থাকতেই পারে। তা এখন এটা কি তার দোষ? এটা তাহলে কার দোষ? তুমি, এ- সেই জন্য তুমি যেটা আর হয়েছে একটু। এটা যা আর যারই দোষ হোক, যে জেনেটিক্যালি ভালো তার দোষ না। হ্যাঁ, আবার যে জেনেটিক্যালি ভালো, এখন কথা হলো এটা কি তার দোষ? এটাও ভালো তাহলে, তার তো দোষ তাহলে না, আর তখন কি যারই হবে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে আমাদের দোষী খুঁজতে গেলে যে জিনিসটা হয়, মানে এই জায়গাতে যে তখন ব্যাপারটা পুরো পুরো এক্সিস্টেন্সিয়াল রুটে চলে যায়। হ্যাঁ, তাহলে দোষটা কার? হ্যাঁ, এই জায়গায় আমার তো আমার তার জন্য ওইটুকু বললাম যে উনার না, আর যারই হোক যাদেরই হোক, উনার ওই ভদ্রলোকের না। হ্যাঁ, ওই ভদ্রলোকের না। হ্যাঁ, তো ওই আমার পয়েন্টে ফিরে আসি, সেটা হলো যে তাহলে এলন মাস্কের এত আছে, তো তো এলন মাস্ক তো একটা রিস্ক নিছে, তাই না? তো এখন রিস্কের কারণে সে এখন এরকম সম্পত্তির এটা সেটা হয়ে গেছে ব্যাপার। তা এখন এখানে একটা দুইটা অ্যাঙ্গেল থাকে, সেটা হলো যে হয় যারা এলন মাস্কের মতো ওরকম হতে পারে না, তারা হয়তো বা তাকে একটু ঈর্ষা করবে যে সে পেয়ে গেছে, আর বিফল হইলে তো তাকে তাদেরকেও ফিরে তাকাতো না। আবার এলন মাস্ককে অনেকে পূজা করবে যে না আমিও তার মতো হতে চাই, সেও হয়েছে আমিও হবো। একজন পূজা করবে আর একজন না পেয়ে ঈর্ষা করবে। আর কেউ বলবে যে ভাই আমার ঈর্ষারও দরকার নাই, পূজা করারও দরকার নাই, অ্যাটলিস্ট এইসব জিনিসকে ম্যানেজমেন্ট করার জন্য তুমি তাহলে একটু ভাগ বাটোয়ারা করো। হ্যাঁ, একটু ভাগাভাগি করো। ওই ভাগাভাগি করতে যে তখন এই যে এই সোশ্যালিজম চলে আসবে। আচ্ছা, দিয়ে খাও, একা একা খেও না, তুমি পেয়েছো আমাদেরকে একটু দিয়ে খাও, এই ব্যাপারটা চলে আসবে। তো এখন বিষয়টা হলো যে আমি যদি মার্কসের যদি বিষয়টা জানি যে উৎপাদন ব্যবস্থার সাথে সবার যে একটা মানে সম্পর্ক, এই সম্পর্ক সবাইকে আসলে মেহনত করে কাজ করতে হবে। হ্যাঁ, আমি ওই সিস্টেমে তো এরকমই দেখি যে সবাই আসলে বসে বসে খেতে পারবে না। হ্যাঁ, তার মানে তার ওই ক্রিটিক ছিল ওই জায়গাতে, ওই যে সারপ্লাস ভ্যালুর মাধ্যমে, যে 4 ঘন্টা কাজ করলেই হয়ে যায়, কিন্তু আমাকে কাজ করানো হচ্ছে হলো 8 ঘন্টা 12 ঘন্টা। তো ওই যে আমাকে যে এক্সট্রা লেবার দেওয়া হচ্ছে, বা আমি যে সময়টা দিলাম ওই টাইমে যে সম্পত্তিগুলো পুঞ্জীভূত হচ্ছে, ওইটার ভাগ তো আমাকে দেওয়া হচ্ছে না। আমি শুধু 4 ঘন্টার টাকাটাই পাচ্ছি, কিন্তু আমার যে ওই যে এক্সট্রা যে 8 ঘন্টা আমি যে কাজ করলাম, 12 ঘন্টা যে হলো, ওইটার উদ্বৃত্ত যে এই মূল্যটা, ওই মূল্যটা তো পুঁজিপতির পকেটে চলে গেছে, ওইটার তো পারফেক্ট শেয়ার তো আমি পাচ্ছি না। তো এই নিয়ে পারফেক্ট একটা শেয়ার ঝামেলা বলতে হলো। কেমন, মানে কি চাই উনার? পারফেক্ট শেয়ার বলতে কেমন, হুম, মানে পারফেক্ট শেয়ার বলতে মানে ওই ঠিক যে কেমন? সারপ্লাস ভ্যালুর কথাটা, আমার এই জায়গাটা একটা মানে দ্বন্দ্ব একটা আছে। সারপ্লাস ভ্যালু বলতে একজন লোককে কর্মী হিসাবে এক জায়গায় নিয়োগ করা হয়েছে, তো তাদের কি যন্ত্রপাতি আর জমির উপরে তার অধিকার চলে আসে? এটা কোনো কথা হলো? তাহলে তো নিয়োগই করবে না, হয়ে গেল, যাও ভাই তুমি তোমার যেখানে ছিল বাড়ি চলে যাও। হ্যাঁ, ওই যে মালিকানার বিষয়টা, এই যে এ নিয়ে তো তখন ওই একটা আলোচনা হয় যে মালিকানার বিষয়টা কিভাবে আসলো ওই কৃষি সমাজ থেকে, যে নিজের মানে আগে তো ওই যে আদিম সাম্যবাদ তো এখানে চলে আসে, যে ওখানে কেউ মানে সবার যেই সম্পত্তি ছিল বা যাই যেটাই ছিল ওটা হলো সবাই কালেকটিভলি, সবারই ছিল, এটা সবাই সেটা ইউজ করতে পারতো, যার যেটা যখন প্রয়োজন সেভাবে তারা মিটাতে পারতো। কিন্তু ওই যে কৃষি সমাজে আস্তে আস্তে ওখান থেকে শিকারী, তারপরে ওই কৃষি সমাজে আস্তে আস্তে তখন একটা মালিকানাধীন হয়ে গেল বিষয়টা। হ্যাঁ, এই মালিকানাধীন হওয়ার সাথে সাথেই তখন এই ব্যাপারগুলা তো এখন মনে হচ্ছে যে আচ্ছা কোম্পানি তো আমার, এই আমার কাছে তো টুলস এন্ড প্রোডাক্ট মানে টুলস আছে, টেকনোলজি আছে, বা যেই যন্ত্রপাতি আছে, এটা আমার, এখন আমি নিয়োগ দেব, তুমি আমার হয়ে কাজ করবে। হ্যাঁ, মানে আমি তো মানে আমি তখন একটা হায়ারার্কিতে চলে গেলাম, আমি দিচ্ছি, তুমি আমার হয়ে কাজ করবে। ওই যে আগে জমিদার প্রথা ছিল, সামন্তবাদ, তারপরে আসলো ইন্ডাস্ট্রিয়ালিজমে এসে তখন দেখা গেল যে এটা আরেকটু অন্য ধরনের রূপ লাভ করে আর কি।
তো এইভাবে একটা দাস প্রভুর একটা যে বিষয়টা আছে, যেখানে প্রভু একটু একটু হায়ার গ্রাউন্ডে থাকবে। তো এই যে একাত্মতা তো হচ্ছে না, যে একটা কমরেডশিপ হচ্ছে না, সবসময় উপরে নিচের একটা যে বিষয় আছে, এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হচ্ছে। মানে এই 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 জায়গাটা না খুব গভীর আসলে। এই এই জায়গাটা অনেকটাই ক্রিটিক্যাল, যে এটা আসলে খুব কিভাবে বাউন্ডারি টানা যায় আসলে। এই জায়গাতে যে অনেক কমপ্লেক্সিটি তখন তৈরি হয়, যে সম্পত্তির ব্যাপারটা কিভাবে আসলে বন্টিত হবে, বা কিভাবে আসলে ওই ব্যাপারগুলো নিয়ে মানে মজুরি নির্ধারণ করা হবে পরিশ্রমের উপর ভিত্তি করে। আর এখন যদি আমি তাকাই বর্তমান সিচুয়েশনের দিকে, এখন তো এআই টিআই যদি ভালো মতো ডেভেলপড হয়ে যায়, তখন তো মেশিন দিয়ে সব কাজ করানো হবে। হুম। হ্যাঁ, কারণ পুঁজিপতিরা আর কেন, যাদের কাছে টাকা পয়সা আছে, ইভেন যার কাছে টেকনোলজি আছে, সেও তো, কেউ যদি ছোটখাটো একটা ব্যবসাও করতে যায়, সেও তো আর অতিরিক্ত এক দুইজন লোককে নিবে না। সেটাই তো। কারণ আমি নিজে একটা এআই বানিয়ে বানিয়ে এটা নিয়ে আমি তো আমার মালিক হইতে পারতেছি না, যে আমি আমার মতো করে সবকিছু প্রোডাকশন করব, তারপর ওটা দেখাই দিব হুম, বা ওই কাজগুলো করে দেবো। হ্যাঁ, তো আমি তাহলে কেন এক্সট্রা লোক নিয়ে আর কি ঝামেলা করব? তো এখানে আমাদেরকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমার যেটা মনে হয়, যে মানুষের কাজ বলে আর কি বাকি থাকবে। মানুষকে আর কোনো হায়ার কোনো কাজ করতে পারবে? তো আমার এখানে একটা সম্ভাবনা আমি দেখতেছি। এই যে আমি মাঝে মাঝে বলি যে বেশিরভাগ মানুষ বট আর অ্যালগোরিদমের মতো বিহেভ করে, মানে একটা যান্ত্রিক যান্ত্রিক একটা ভাইব, মানে যান্ত্রিকতার মতো ব্যবহার করে। তারা নিজে থেকে কোনো থিঙ্কিং করে না, চিন্তা করে না যে কিভাবে আসলে ব্যাপারগুলো হয়, সচেতন না। তো এই এআই এর মাধ্যমে হতে পারে, এমনও হতে পারে যে এআই এর মাধ্যমে বেশিরভাগ মানুষের ওই চ্যালেঞ্জটা আসবে, যে এইবার আমরা আসলে আমাদের ক্রিয়েটিভ হইতে হবে অ্যাকচুয়ালি। যেটা মেশিন করতে পারে আমাদের ওইটা আর করা যাবে না। আমাদের আরো হায়ার লেভেলের সচেতন ভাবে থিঙ্কিং করতে হবে। তো এখন হইতে পারে যে আমরা ওই সাম্যের দিকে চলে যেতে পারি, যে যেখানে আমাদের সবারই ব্রেন গুলো খুব শার্প থাকবে। আমরা বাধ্য হব আর কি শার্প হতে। মানে যারা টিকে থাকবে আর কি। যারা টিকে থাকবে অ্যাকচুয়ালি, হ্যাঁ যারা টিকে থাকবে, হ্যাঁ, কারণ টিকে থাকা মানুষদের নিয়ে তো আলাপ হবে, তাই না? যারা চলে গেছে তাদের তো শেষ, দায় মুক্তি শেষ, তারা তো পিস, রেস্ট ইন পিস। তো যারা টিকে থাকবে তাদের সবাইকে শার্প হতে হবে। আর যেমন সবাই শার্প হবে, ঠিক তখনই একসাথে উৎপাদন যে করার যে একটা মানে কি বলে একটা জোশ, যে সবাই মিলে উৎপাদন হচ্ছে, সবাই মিলে একটা শেয়ারিং এর যে বিষয়টা, কারণ সবাই তো তখন মানে কন্ট্রিবিউট করছে, মানে করতেছে বেশ ভালোভাবে, তখন সবার ভিতরে একটা ইকুইলিব্রিয়ামের দিকে আসাটা খুব পসিবল হতে পারে। আমি এটাকে আসলে একটা পজিটিভ হিসেবে দেখি আসলে, যে সবাই যদি, এখন আমি দেখি যে আমাদের আমাদের সমাজের যদি 90% মানুষ যদি ক্রিটিক্যাল থিঙ্কিং করে, আর 90% মানুষ ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে যে সবাই যে এক ধরনের চিন্তা করে সেটা এমন না, কোয়ালিটিফুল চিন্তা করতেছে এবং সমাজকে আরো বেটার বানাচ্ছে তাদের ইউনিক বৈশিষ্ট্য দিয়ে। যেমন কেউ যদি কবিতা লেখে, কেউ যদি ডাক্তার হয়, কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, মানে এক একজন তার এক এক ফিল্ডে ইউনিক ভাবে কিছু অবদান রাখতেছে সমাজে, হ্যাঁ, খুব প্রফাউন্ড ভাবে। তখন দেখা যাবে যে আহ যেই ভ্যালুটা ক্রিয়েশন হবে, ওই ভ্যালুটা আবার আমরা সমানভাবে ভাগ করে নিতে পারবো। কারণ সবাই কিন্তু ম্যাচিওর হচ্ছে, দক্ষ হচ্ছে, ওই মিডিওক্রিটি আর থাকছে না। কারণ আমার মনে হয় মিডিওক্রিটির জন্যই না আসলে আহ পুঁজিপতিরাও তখন, যারা ক্যাপিটালিস্ট, তারা এক্সকিউজ পাবে যে ভাই আমার তো ট্যালেন্ট আছে, আমার তো এটা আছে, কিন্তু আমি যদি আমার টাকাটা যদি অন্য কাউকে দিয়ে দেই, একটা মানে আহ যে আসলে কিছুই জানে না, বোঝে না, তার কাছে যদি আমি 20 লাখ টাকাও দিয়ে দেই, সে আসলে কয়েক বছরের ভিতরে বা কয়েক মাসের ভিতরে ওটা খেয়ে দিয়ে উড়িয়ে উড়িয়ে দেবে। কিন্তু ওই টাকাটা যদি কোনো ট্যালেন্টেড স্কিলফুল মানুষের কাছে যায়, সে 20 লাখ টাকাকে হয়তো বা 2 কোটি টাকাতে পরিণত করতে পারবে তার মেধা দিয়ে। হ্যাঁ, যেটা ওই লোক পারবে না। হুম। এই যেটা জায়গাটা যে তুমি একটু আগে তোমার অবজেকশন ছিল, যেটা যে এলন মাস্ক আর নর্মাল যে মানুষের ভিতরে যে একটা তফাৎ আছে, পার্থক্য আছে ওই ওই দিক দিয়ে। তফাৎ পার্থক্য না, মানে উনি ঝুঁকি নিয়েছে তাই উনি ফল খাচ্ছে এই আর কি, মানে লাভ দিয়েছে তাই ওই পারে পৌঁছেছে, তুমি লাভ দাওনি এই পারে পড়ে রয়েছে, এটাই কথা বলে। লাভ দিতে গিয়ে খাদেও পড়ে যেতে পারতে আর কি। আহ, হ্যাঁ, এই 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 আলাপ তাহলে ওটা ওটা আবার একটু অন্যদিকে চলে যাবে। এটা হলো যে এক্সিস্টেন্সে যে একটা মানে ওপেন ফিল্ড আছে, ওই ওপেন ফিল্ড অনুযায়ী এক একজন এক একটা গেম চুজ করে নেয়, হুম, এবং প্রত্যেকটা গেমেরই রিস্ক আছে, রিওয়ার্ড আছে এবং স্যাক্রিফাইস আছে। তাহলে সেটুকু হ্যাঁ, করবো না, এটা আমরা কোনো এটা reward
লাগবে হ্যাঁ খালি। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং আলাপ। আমি এখন দুনিয়াটাকে কাইন্ড অফ একটু এরকম করে দেখার চেষ্টা করতেছি আসলে। যে আমার কাছে মনে হয়, মানে এটা একটু বলি, এটা বললে আর কি এই আলাপটা টানতে সুবিধা হবে, যে মানে ওশোর এখানে একটা থিওরি আছে, সে সে ইকুয়ালিটিকে ক্রিটিসাইজ করছে, যে কেউ কি রবীন্দ্রনাথের মতো এরকম হইতে পারবে? প্রকৃতিতে মানে কিছু কিছু মানুষ এমন ভাবে তৈরি হয়েছে যে আমি চাইলেও, মানে আমি কিছু করার নাই, সে আমার থেকে বেস্ট ওই ফিল্ডে, মানে তাকেই করা যাবে না। আমি যদি দাবা খেলে বলে ম্যাগনাস কার্লসেন, বা এখন আরো অনেকে হচ্ছে, তা আমি তো চাইলেও তো ওর মতো মনে হয় না, চাইলেও দাবা খেলতে পারবো। আবার কথা বাদ দাও তো, বলো হ্যাঁ, বলেন মেসি। না ফুটবলের মেসি আমি তো চাইলেও পারবো না, আমি চাইলেও পারবো না, হ্যাঁ, বা সো এরকম কিছু মানুষ আছে। এবং তো ওখানে ওসব বলতেছে যে সব মানুষ আসলে ইউনিক, সব মানুষের ভিতরে কিছু ইউনিক ট্রেড থাকে, সে যদি ওটাকে নার্চার করে, সে ওইটাতে অনন্য হতে পারবে, মানে ওইটা তার চেয়ে বেটার আর কেউ পারবে না করতে। তো ওইটাকে নারিশমেন্ট করা, সেটা রাষ্ট্রগত ভাবে হোক বা সামাজিক সিস্টেমের মাধ্যমে হোক, ওইটাকে ফ্লারিশ করা। নট দ্যাট সম্পত্তি বা যেটা আছে ওইটাকে সব ইকুয়াল করে দিয়ে সবার মাঝে গরিবি বিলানো আর কি, গরিবি মানে সবাই সমানভাবে গরিব, ওই আচ্ছা, জিনিসটা সেলিব্রেট করা, এই ওই ওই জায়গাটায় আসি। তার আগে একটু আগে যেটা তুমি বললে যে ভাবো আমরা আমাদের নিজের বহু কাজ বা নতুন করে কেউ হোক একটা উদ্যোগ নিচ্ছে, যে ভাবো তোমাদের এলাকায় বা আমাদের এলাকায় যেই হোক, কেউ একটা মৌমাছি মধু চাষ করতে চায়, ঠিক আছে, তার কাছে নতুন বিষয় দেখে আশেপাশে দেখা যায় না, তো সে অনেকভাবে সে কাজটা করতে পারে। এবং তার বহু কাজের মধ্যে সে এখন লোক নিয়োগ না করে হয়তো সিসিটিভি ক্যামেরা নিয়োগ করলো, মানে যেখানে পাহারাদার নিয়োগ করতে হতো সেখানে সে সিসিটিভি ক্যামেরা নিয়োগ করলো, একটা মানুষ কাজ আড়ালো। তারপরে সে হিসাব নিকাশের এখন কত অ্যাপ রয়েছে, অ্যালগোরিদম রয়েছে, সেগুলো দিয়ে করা যায় যে আমরা কত টাকা এলো কেন। হ্যাঁ, এই জায়গাটায় কত বড় দ্বন্দ্ব দেখো। যখন আমি নিজে করব তখন আমি কাউকে হায়ার মায়ার করব না, কারণ হচ্ছে আমার তো লাভটা দেখতে হবে, আমার ব্যবসা, আমার এত টাকা লগ্নি হচ্ছে, এত টাকা আমার উঠছে কি উঠছে না। কিন্তু যখন আবার এই মানে এই কি বলবো নৈতিকতার বাণী বর্ষাতে আসে, ঠিক আছে, তখন বলে কি যে এই ওই লোকটা এত পুঁজিপতি, তার তার যে ফিল্ডে সে কাজ করছে সেখানে সে কি বলে কর্মসংস্থান উৎপন্ন করছে না, বলে হরি বল। কর্মসংস্থান উৎপন্ন করা কোন শিল্পের কাজ? আজ অব্দি পৃথিবীতে কোনো শিল্প উদ্দেশ্য এই হচ্ছে আমি কর্মসংস্থান উৎপন্ন করবো, তাহলে এক কাজ করি বুঝলে, নায়েন্দা থাকলো আমার বাড়িতে, ওইরকম দরজা খোলার জন্য একজনে রেখে দিন 90 লাখ টাকা মাইনে, কি খুশি সে। মানে এরা কেন হ্যাঁ, কর্ম ফাজলামোর ফাজলামোর কথা না যে কর্মসংস্থান উৎপন্ন করা হবে আর তাদের আবার ভুরি ভুরি মাইনেও দিতে হবে। হ্যাঁ, তো এটা হলো কি, মানে ওই যে যারা মানে ওই ব- বসে 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 আর কি খাবে আর কি, যে আমি কিছুই করব না কিন্তু আমি সুযোগ, আমি পেতে চাবো সবকিছু, আমি কিছুই করব না, আমি কোনো অবদান রাখবো না, কোনো মানে কোনো কিছুতে কোনো উৎপাদনের সাথে জড়িত থাকবো না, আমি শুধু অলস হয়ে বসে বসে খাবো, আমাকে দেওয়া হবে, আমার হয়ে একজন করে দেবে, তারপরে ওখান থেকে আমাকে ভাগ দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে এটা তো হলো না। কিন্তু মার্কসের ধারণাটা এটা বলে, মানে এটা আমার কাছে মনে হয় না মার্কস এটা বলছে, বা মার্কসের এটা ইন্টেনশনও, সবাই কাজ করবে না, সবাই সবার ভিতরে করে তার যেই যে গুণ প্যাশন আছে ওইটা অনুযায়ী তারা সমাজে অবদান রাখবে, অবদান রাখার পরে যে কাজের যে ফলটা হবে সবাই মিলে ভাগ করে খাবে। এখন কথা হলো যে উৎপাদন কি সবাই ওইরকম ভাবে সবাই করে আমাদের সমাজে, ওইভাবে কন্ট্রিবিউট করে? আচ্ছা, মানে আরেকটা উদাহরণ দিই বুঝলে, এখানে মনে পড়লো, ভুলে যাবো তাহলে। এই যে তোমরা শুনেছো তো এখানে এই যে এসএসসি টেটের দুর্নীতি চলছে পশ্চিমবঙ্গে, শুনেছেন আশা করি, এমনি কানে ভেসে তো এসছে আশা করি, শিক্ষক দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি। হ্যাঁ, হম, এবার ঘটনা হচ্ছে কি, ভাবো এখানে কারা আন্দোলন করছে? মাস্টাররা, যে আমাদের চাকরি হারিয়ে গেল। ওরে বাবা, ভালো কথা, যে কারোর চাকরি হারালে সে আন্দোলনই করবে। একটা জিনিস লক্ষ্য করেছো কি, অভিভাবক বৃন্দ যারা রয়েছে অথবা ছাত্রছাত্রী রয়েছে তাদের লবডঙ্কাও কোনো যায় আসে না যে এদের চাকরি থাকলো কি থাকলো না। দেখবে কি এখন হয় ছেলেমেয়েরা, বিশেষ করে ছেলেরা দেখবে, হয় যদি দেখে এই ব্যবস্থার মধ্যে এইসব পড়াশোনা ঘটিবাটি পড়ে কোনো লাভ নেই, এই কেমোট্রাফিক চলন কাকে বলে, এই শেক্সপিয়ার কি লিখেছিল, এইসব ফালতু জিনিস পড়ে কাজ তো পাচ্ছি না, হয় তারা ভোকেশনাল ট্রেনিং এ চলে যাচ্ছে, আইটিআই টাইটিআই করছে, ঠিক আছে।
অথবা আরেকটা যারা যারা দেখবো যে না তারা এই দিকেই কাজ করতে চাচ্ছে, কিন্তু যেখানে পড়াশোনা হয় অর্থাৎ প্রাইভেট স্কুলে, এবং তোমরাও জানো যে সরকারি স্কুলে ওই নামমাত্র আসে, মানে স্যার ম্যাডাম যদি একটু হ্যাঁ। দয়া করে, একটু উনার মধ্যে যদি একটু দয়া আসে, না আরে বাবা এত মাইনে নি, একটু আজকে একটু পড়াই, 29 দিন পড়াইনি, হুম। আজকে পড়াই মাসে, ঠিক আছে, এত খারাপ লাগছে আমার নিজেরও। তো দেখবে এখানে যেমন এই মাস্টাররা নিজেরা আন্দোলন করছে যে আমাদের কাজটা হোক, কিন্তু ছাত্রছাত্রীদের কোনো যায় আসে না, এরা বাচক কি মরুক, ঠিক আছে, এই প্রাইমারি স্কুল বা হাই স্কুলের মাস্টার মিডিয়াম। তো ডিমান্ড নেই, কিন্তু সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে, মানে কোন এদের কোনো ডিমান্ড নেই, কিন্তু সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে। আর অনেকে যারা দোহাই দেয় গরিব মানুষের কি হবে, ভাই গরিব মানুষও না কাজ করে, তার জন্যই বলছিলাম হয় তারা ভোকেশনাল ট্রেনিং করে, অথবা সত্যি যদি পড়াশোনার দিকেই এগোতে চায় তারা কষ্ট করে হলেও প্রাইভেট স্কুলে পাঠিয়ে দেয়। তো যেমন আরেকটা তুমি বলেছিলে যে কবিতার বিষয়টা, যে কেউ কবিতা লেখে কেউ ডাক্তারি করে, দুটোই এক প্রাসঙ্গিক একদমই। দেখো আমাদের ভারতে ডাক্তারের ছড়াছড়ি, মানে পড়তে যাওয়া ডাক্তারের ছড়াছড়ি, এদিকে আবার যারা পাশ করে কাজ করতে নামছে মাঠে তাদের আবার সেরকম ডাক্তারের সংখ্যা খুব কম ভারতে, ঠিক আছে। তো আর কবিতা লেখা তো বড় দায়। আচ্ছা, যার কবিতা ভালো লাগে তার কবিতা এমনি লোকে পড়ে, বা যার ভাবো ইউটিউব ভিডিও যার ভালো লাগে এমনি দেখে। এই যারা হুম। খোঁচায় খোঁচায় বলে, দাদা আজকে একটু আমাদের ভিডিওটা দেখো না, দাদা আজকে একটু শেয়ারটা করে দাও না, দাদা একটু লাইক কমেন্ট করে দাও না, এই হুম। ডিমান্ড নেই, কিন্তু এই সাপ্লাই দেওয়ার অঢেল চেষ্টা, এটা কোন জায়গাটা এসে ঠেকে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কি ব্যাপারটা হলো যে আমি তো বরাবরই বলি যে সমাজে তো আসলে আহ মানে ঢালাও ভাবে তো আমাদের কবিরও দরকার নাই, ঢালাও ভাবে আমাদের ডাক্তারেরও দরকার। হ্যাঁ, মানে এখানেই না, এখানেই আমার কাছে ওশোর যে ইউনিকনেস, যে মানে কথাটা যে সে বলে, আমার কাছে খুব ভ্যালিড মনে হয়। কারণ এত কবির ছড়াছড়ি হলে অন্য কাজ কে করবে? তাই না? বৈচিত্র্য এই জন্যই লাগে। সবাই যদি তার ইউনিক ইউনিক ফিল্ডে যেটাতে সে অ্যাকচুয়ালি দক্ষ, হ্যাঁ, সে ওইটাতে যদি অবদান রাখে তাহলে কিন্তু সমাজ এমনি ফ্লারিশ করবে। হ্যাঁ, কারণ আমাদের তো শুধু ওই একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না যে সবাই এখন ডাক্তার, তাহলে রোগী কারা হবে ভাই? বা অন্য জায়গার ডেভেলপমেন্ট কে হবে, ইঞ্জিনিয়ারিং কে করবে, পাইলট মানে উড়োজাহাজ কে চালাবে? তো এক একজন মানুষ আলাদা আলাদা এই কারণে যে সে ওইটাতে ওই ফিল্ডে যে কাজটা করবে। আমাদের ঝামেলাটা হয়েছে কি, যে আমরা দেখি যে কোনটা ভালো কাজ করে আগে, কোনটাতে গেলে প্রফিট আছে বা লাভবান হওয়া যাবে, আর সব একযোগে ভেড়ার পালের মতো ওইদিকে আমরা ঢুকে যাই। হ্যাঁ, সবাই জীবনে ভালো লেখক হবে না, কিন্তু একটা লেখক যদি নোবেল পেয়ে যায় তখন সবার মনে হয় যে না আমার লেখক হইতে হবে। কিন্তু ওইটা তো লেখক হওয়ার জন্য না, সে লেখক হইতে চায় না, সে চায় যে ওই নোবেলের যে টাকাটা আছে ওই টাকাটা আত্মসাৎ করতে। হ্যাঁ, হ্যাঁ, টাকাটা এখানে মেইন, বা ওই ফ্যাসিলিটি তার মেইন আর কি, সুযোগ সুবিধাগুলা, যে এটা পাইলে আমার জীবন একদম একদম অবস্থা, মানে সে আমার আর কোনো কাজই করতে হবে। তার মানে সবাই আসলে কাজ করতে চায় না, ওই নোবেলের টাকাটা যদি কাজ না ডাকাতি করে। দেওয়া হতো, তাহলে ডাকাতি করতো। না, ডাকাতি করার জন্য তো ট্যালেন্ট লাগবে, সবাই তো ডাকাত হতে পারবে না। না, এখানে একটা গ্রেট পয়েন্ট আছে। আমরা মনে করি যে না, বা, অনেকে বলে না যে গর্ব করে যে হ্যাঁ আমি সৎ পথে আছি, বা আমি ভালো কাজ করি, এটা করি সেটা করি। হ্যাঁ, বাবা, তো আমি তো ডাকাতি ফাকাতি করি না। হ্যাঁ, এই হাবি যাবে। আমার কথা হলো ভাই, তুমি যে সৎ, তোমার আসলে ডাকাতি করার মতো যেই দক্ষতা আছে, দক্ষতা লাগবে, যে রিস্ক নিতে হবে জীবনের, তো ওইটাও নাই। ওইটার জন্য তো বুদ্ধি লাগে না ডাকাতি করার জন্য। এই যে জীবনে রিস্ক নিতে হয়, যে আজকে যদি ধরা পড়ে আমি ডান, আমি মরে যাব। আমি আবার বলতেছি না যে সবাই একযোগে ডাকাতি করতে, তাইলে তো ওইটা আবার বিসিএস এর মতো হয়ে যাবে। কারণ আমি জাস্ট বুঝাইতেছি যে বুঝাচ্ছি যে যে সব কাজের জন্যই আমার কাছে মাথা খাটাইতে হয়। যেমন হ্যাকিং করে যারা, এদের তো অনেক মাথা খাটাইতে হয়, তো সবাই কেন হ্যাক করে না? টপ হ্যাকার কিভাবে হয়ে যায় তাহলে? কারণ ও ওই জিনিসটা নিয়ে মাথা খাটাচ্ছে, ওর ওই যে ওই দিকে মাথাটা বেশি ফোকাসড কাজ করে। তো এই জন্য ও পারছে, এবং ওখান থেকে সে তার ফলাফল গুলা পাচ্ছে বা পার্টস গুলা পাচ্ছে, রিস্ক গুলো নিচ্ছে। তো বিষয়টা এরকম। অনেকে বলে না যে আমি ভালো, এই নিচ্ছে আমার এই জন্য পছন্দ হয়। হ্যাঁ, কারণ সে বলে যে একজন তুমি ভালো তার মানে এই না, তা তুমি ভালো কারণ হলো যে তোমার খারাপ কাজ করার কোনো যোগ্যতা নাই। খারাপ কাজ করতে হলে যে ধরনের রিস্ক নিতে হবে, যে ধরনের প্রেশার তোমার মাথায় নিতে হবে, কমপ্লেক্সিটি নিতে হবে, তোমার কমপ্লেক্সিটি নাই।
ঠিক আছে? তো এটা খুবই খুবই একটা ইয়ে হয়ে গেল, কারণ সমাজ আমাদের নীতি শিক্ষা শিখায় যে ভালো কাজ করো, সৎ কাজ করো, কিন্তু তোমরা আসলে খারাপ কাজ করার তো কোনো ওই ট্যালেন্টই নেই। হ্যাঁ, তুমি যে একটা মানি লন্ডারিং করবা, বা তুমি যে একটা গুটিবাজি করবা, গুটিবাজি করার জন্য গুটিবাজির মতো কমপ্লেক্স ব্রেন থাকতে হবে, তোমার তো কমপ্লেক্স ব্রেন ডেভেলপ হয় না। আর সিস্টেম বানাতে হবে তেমন না। সিস্টেম বানাতে হবে, বড় বড় মানুষকে ঘোল খাওয়াতে হবে। এই জন্য মানুষ তো মানি হেস্ট মুভি দেখে, সিরিজ দেখে। ভাই কি চমৎকার ভাবে চুরিটা করলো, কি চমৎকার ভাবে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা পয়সা নিয়ে বের হয়ে গেল। কেন অ্যামেজড হয়? কারণ ওইটার পিছনে যেই থিঙ্কিং প্রসেস গুলো আছে ওইগুলো দেখে সে অ্যামেজড হয়ে যায়, কারণ এটা সে পারবে না করতে, এই জন্য সে অ্যামেজড। হ্যাঁ। তো আমার কাছে এটাই মনে হলো যে ইউনিকনেস এর বিষয়টাই হলো এরকম, যে সবার ভিতরে কিছু ইনহারেন্ট ইউনিকনেস এর বিষয়টা থাকে, যেটা সে যদি নার্চার করে। আর কারো ধরো ভেতর যদি কোনো ইউনিকনেস নাও থাকে, সে নর্মাল কাজ করলো, এমন হইতে পারে না যে আমার কেন সবসময় এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। কেউ তো হইতে পারে যে সে নর্মাল জীবনযাপন করবে, সে ন্যূনতম কিছু টাকা পয়সা রোজগার করবে, সে তার স্ত্রী বাচ্চা নিয়ে নর্মাল ভাবে থাকবে, সে এটাই চুজ করছে, অর্ডিনারি লাইফ। সে চুজ করে নাই যে আমার লাখ লাখ মিলিয়নিয়ার হইতে হবে, আমার লাখ লাখ টাকা কামাইতে হবে। সবার জন্য তো টাকা প্রায়োরিটি নাও হইতে পারে। সবার জন্য কারোর জন্য প্রায়োরিটি হইতে পারে যে সে তার জীবনে কিছু কবিতা গান লিখে আর ন্যূনতম কিছু খাওয়া দাওয়া নিয়ে সে দুনিয়া থেকে পার হয়ে যাবে, তার কাছে ওইটা ম্যাটার করে না সে 1 লাখ টাকা কামালো না 2 লাখ টাকা কামালো। পুঁজিবাদী সিস্টেমের সমস্যা হলো, আমি এই জায়গায় বলবো, যে সবাইকে টাকা কেন্দ্রিক বানিয়ে ফেলা, যে না সবাই জমাচ্ছে তোমারও এখন জমাইতে হবে, সব তোমাকে কোটিপতি হইতে হবে, তোমাকেও বিলিয়নিয়ারদের মতো হইতে হবে। এটা হলো এই জিনিসটা সবচেয়ে বড় ট্র্যাপ। কেন সবাই টাকার পিছনে দৌড়াবে ভেড়ার মতো? এই হ্যাঁ। যে এখানে দারুণ একটা বিষয় রয়েছে, দেখো যেমন কি, ভাবো ভাবো তুমি আমি দুজনে দুই ভাই জোনে যাই, ঠিক আছে? আমি জানি না কত টাকা পাই না পাই, ধরে নাও কত 500 টাকা পাই, ধরে নাও দিনে, কোন আলাদা আলাদা রাজ্যে দেশে আলাদা রকম, ধরে নাও 500 টাকা পাই। এবার আমরা মাসে শেষে আহ ব্যাংকে রাখার মতো ধরে নাও হচ্ছে 5,000 টাকা পেলাম আমরা, ভালো কথা। এবার হুম। মার্কেট এসছে এরকম একটা 5,000 টাকার জিন্স, তাহলে এটা না হলে ভাই তোমার তো কি বলবো আর কি, তুমি মানুষই না। তুমি এই জিন্স পরো না, দেখো সবাই পরে, হ্যাঁ। এটা হলো নাকি হ্যাঁ। যে জিন্সের একটা হাওয়া বানানো হলো পিছনে, ওই জিন্সটার পিছনে, এবং 5,000 টাকা মানে 10 দিনের খাটনি। ওই ফালতু জিনিসটা দিয়ে তোমাকে 10 দিন জোন খাটিয়ে নেওয়া হলো, বা তুমি যে ফিল্ডে কাজ করো তোমাকে 10 দিন ওই বিষয়ে খাটিয়ে নেওয়া হলো। হুম। তো এটা হুম। হয়তো ওই জিন্সটার উৎপাদন মূল্য কত হবে, 500 টাকা হতে পারে, ধরে ধরে নিচ্ছি। তো ওরম একটা হুম। জিনিস যার হাওয়া বানিয়ে মার্কেটিং করে 5,000 টাকায় বেচিয়ে আমাকে বাড়তি 9 দিন খাটিয়ে নিল, মানে এইটা বেশ বিশাল বড় জিনিস না, যে মানুষকে এরকম ভেড়া বানিয়ে আমি তাদেরকে বাড়তি খাটিয়ে নেবো যতদিন না পর্যন্ত মানুষ কর্মক্ষম রয়েছে। তারপরে যদি এআই কে এসে করে দেয় তাহলে হয়তো মার্কেটিং বন্ধ হয়ে যায়। হুম। হ্যাঁ। তো এটাই তো এই যে কনজিউমারিজম আমি বলি, বা যেটাই যেটাই বলি, তাদের একটা প্ল্যান, যে এইভাবে মানুষকে ডিজায়ার বাড়ায় দিবে তা মানুষের ভিতরে, বিভিন্ন ধরনের অ্যাড ট্যাড দেখাবে। এবং এটা কি আসলে মানে কোন একটা জায়গায় কেউ বসে কি কলকাঠিটা নাড়তেছে, বিষয়টা এমন না। এটা হলো কি, যাদের কাছে টাকা পয়সা আছে, ক্যাপিটাল আছে, তারা তো ব্যবসা করবে না? তো এটা একটা পুরো সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, সবাই মিলে করতেছে এটা। সবাই সবাইকে অ্যাড দেখাচ্ছে, আমারটা কেন, তো এটা কেন, এটা ভালো, তোমার এই কাপড় না কিনলে আজকে হবে না, কারণ সবাই তো মুখরোচক ভাবে অ্যাড বানাবে না যে এটা কেন। তা আমরা যারা ক্রেতা, মানে আমরা কিনবো। হ্যাঁ, যে ক্রেতা আবার সেও কিন্তু বিক্রেতা, মানে একজন মানুষ কিন্তু অনেকগুলো রোল প্লে করে না। আর যে বিক্রি করতেছে সেও তো কারো না কারো কাছে কিছু কিনবে। হ্যাঁ। তো এরকম মানে আমরা সবাই মিলে একটা সিস্টেমে অপারেট করতেছি। এখানে মূল ফান্ডামেন্টাল ভ্যালু কি হচ্ছে? ফান্ডামেন্টাল ভ্যালু হচ্ছে যে টাকা। সমাজে যার টাকা আছে সে সম্মান পাবে, যার টাকা কম নেই তাকে কেউ গুনাই ধরবে না। সে যদি এখন একটা ইউটিউবার হয়, ইউটিউবে বসে বসে সারাদিন যদি গান বাজায়, বা তার চ্যানেলে যে গান আছে, কি আছে, তার টাকা আছে। যদি তার টাকা থাকে আমি ভ্যালু করবো, যদি টাকা না থাকে তার গানের কোনো মূল্য নেই। কেন? গান কিন্তু একই রয়েছে, একই গান। হ্যাঁ, একই গান। সো সো হলো না তো জিনিসটা, যে আমাদের ঝামেলাটা হইলো কি, আমাদের একটা গুণতান্ত্রিক সমাজ দরকার, যেখানে গুণের ভ্যালু করা হবে। কারণ এখানে গুণের সাথে ইউনিকনেসটা কিন্তু খুব মানে প্রবল ভাবে জড়িত। কারণ কি, একজন মানুষের ভিতরে যদি ইউনিকনেস কোয়ালিটি থাকে, ওই কোয়ালিটিকে আর ওই কোয়ালিটিকে যদি আমি শ্রদ্ধা করি,
তাহলেই তো ওই লোকটা কি করবে, বা সামাজিক ভাবে যদি আমি ভ্যালুটা দিই, ওই লোকটা তখন ওই গুণে গুণান্বিত হবে, যে না আচ্ছা সমাজে তো এটার ভ্যালু আছে, তো আমি এটা চর্চা করি। তো এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট গুণের একটা পরিবেশ তৈরি হবে, সব মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট গুণ চর্চা করবে এবং সমাজকে কন্ট্রিবিউট করবে, সমাজটা ফ্লারিশ করবে। এবং এটার সাথে ইন্ডিভিজুয়ালিজমটাও মানে ব্যক্তিত্ব যে বিষয়টা আছে, ব্যক্তি স্বাতন্ত্রতা বলি বা ব্যক্তিত্বের যে গুণাবলীর যে বিকাশটা বলি, ওটা চর্চা হবে। কিন্তু আমরা সামাজিক ভাবে তো এটা করি না। আমরা জাস্ট একটা ফান্ডামেন্টাল একটা জিনিসকে মূল্য দিয়ে বসে থাকি, যে এটা আছে তোমার মূল্য আছে, এটা নাই তোমার মূল্য নাই, শেষ। হ্যাঁ, এই সিস্টেম আমরা এভাবেই করি। মানে সবই হলো আমি কোনটাতে ভ্যালু দিতেছি, লার্জার ভাবে কালেকটিভ ভাবে, এটার খেলা। কারণ আমি যদি কারো ট্যালেন্ট যদি রিকগনাইজ না করি, আমি যদি শুধু তার পকেটে কত টাকা নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে সেটাকে রেকগনাইজ করি, তখন দেখা যাবে যে যে শিল্পী একদিন গান গাইতে এত সুন্দর করে, সেও মোটিভেশন হারিয়ে, হ্যাঁ, তার কাজের সাথে বিচ্ছিন্ন হয়ে সে একদিন টাকা পয়সা রোজগারের র্যাট রেসে চলে যাবে। হ্যাঁ, আমরা এখন এই সিস্টেমে বসবাস করতেছি যে কর্পোরেট, সবাই কর্পোরেট। সে কর্পোরেটে ঢুকবে, তারপরে সে হয়তো বা কেমিস্ট্রি নিয়ে ভালো করতে পারতো, সে কেমিস্ট্রি নিয়ে আর ভালো করবে না, সে কি করবে, সব টেকনোলজি, সে ডিজিটাল মার্কেটিং এ ঢুকে যাবে। কারণ এখন সব হলো টেক দিয়ে নির্ধারিত হচ্ছে, যে টেকনোলজি যার হাতে আছে, যে বেশি করবে তার অত গুণ আছে, এটা আছে সেটা আছে। আর আমার কাছে মনে হয় যে এই জন্য আমার কাছে মনে হয় যে ব্যবসায়ীদের হাতে দিয়ে, মানে পুরো সিস্টেমটা যদি ব্যবসায়ীদের ভর কেন্দ্র মানে কেন্দ্রে রেখে যদি পরিচালিত হয়, আসলে ওটা ভুল ডিরেকশনে যায়। কারণ তাদের মেইন উদ্দেশ্য তো প্রফিট কামানো। তারা প্রফিট কামাক, ব্যবসা করুক, কোনো প্রবলেম নেই। কিন্তু সমাজের যে অ্যাকচুয়াল ভ্যালুটা, জ্ঞান আর প্রজ্ঞার যে বিষয়টা আছে, ওইটা একদম টপে থাকা উচিত হায়ারার্কিতে। তাহলে এটা সঠিক দিকে গাইড হতো পুরা গোটা সমাজ, ভ্যালু সিস্টেম চেঞ্জ করতো। সঠিক দিকে বলছে কিসের কথা বলতে? মানে সঠিক দিকে বলতে হয় কি, যে আমরা কোনটাকে মূল্য দিই। গুণটাকে যদি মূল্য দিই, তাহলে মানে ধরো অর্থ, যার যার কাছে টাকাই সব, তাই না? টাকাই সব যদি ওইটা ধরি, তাহলে ওই যে শেখ সাদির গল্পের মতো হয়ে যায় জিনিসটা। এই যে রাজ দরবারে গিয়েছিল, মানে মলিন বসনে গিয়েছিল আর কি, ছেঁড়া কাপড় চোপড় পরে। তো ছেঁড়া কাপড় চোপড় পরে গেছে, তাকে কোনো সম্মান দেয়নি, কিন্তু সে কিন্তু কবি ছিল তখন। পরে চাকচিক্যময় জামা কাপড় পরে আসছে, তখন তাকে সম্মান দিছে। তো তখন খাবারটা কি করছে, খাবারটা জামাকেই খাওয়াই দিছে, সে আর নিজে খায়নি। পকেটে দিয়ে দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। তো টাকা থাকবে না বিষয়টা এমন না, টাকা খুবই দরকারি জিনিস, ব্যবসাও দরকারি জিনিস। কিন্তু প্রায়োরিটিটা আমাদের বুঝতে হবে কালেক্টিভ, প্রায়োরিটিটা কি আসলে, আমরা কোনটাকে আসলে নার্চার করতে চাই। কারণ আলটিমেটলি আমাদের তো গুণেরই দরকার না, তাহলে টাকা এমনি চলে আসবে। আচ্ছা, এই যে আমাদের গুণ ভিত্তিক একটা মানে সমাজ বা ওইটার, এটা দরকার, এই মার্ক্সবাদের মানে মূল ওই একটা জিনিসটা। বিষয় সাম্যবাদ, যেটা ঠিক আছে, এটার আর একটা বিষয় ধরি, তারপর মার্ক্সবাদের অন্য একটা দিক নিয়ে আলোচনা করবো। শেষে যে একটা দিক দেখি মার্ক্সবাদের, দেখবে যে আহ, এবার এটা সরাসরি মার্ক্সবাদ থেকে এসছে কিনা আমার একটু সন্দেহ আছে, কিন্তু বিভিন্ন মার্ক্সবাদী বা সোশ্যাল ডেমোক্রেটিক দলগুলো দেখবে মানে, যে তারা কি মানে, আহ, সরাসরি টাকা হস্তান্তর অমুক শ্রেণীকে অমুক ইয়েকে, হ্যাঁ, যেমন ধরো এখন তো ভারতে হিড়িক লেগে গিয়েছে কোন রাজ্য মেয়েদের কত বেশি টাকা দিতে পারে মাসে বিনা কোনো কর্মে আর কি, ঠিক আছে। এতে ইনফ্লেশন ছাড়া কিছুই হয় না আসলে। অথবা এটা হতে পারে যে ভাবো, এর কাছে 50,000 আছে, এর কাছে 5,000 আছে, দুজনকেই 1,000 দিলাম, এর 51 হলো, এর 6 হলো, অনুপাতে দেখলে আর একটু টাকাটা বাড়লো আর কি। সেই হিসাবে একটা ইয়ে হতে পারে যে গরিব মানুষকে একটু উপরে ঠেলার চেষ্টা। এবার এখানে তো একটা হিড়িক আমি দেখি যে প্রত্যেককে বেশি টাকা করে দিতে হবে, কারণ কি আহ তাদের মধ্যে দেখবে একটা প্রবাদ বাক্য সারা পৃথিবীতেই প্রচলিত আছে, বিভিন্ন আলাদা শব্দ ব্যবহার করে, যে মেয়ে মানুষের কোনো জাত হয় না, বলে না যে তাদের কোনো রাষ্ট্র জাত হয় না, যেখানে যায় সেখানে তারা মানিয়ে নেয় আর কি, ঠিক আছে। তাই তারা বেশি ঝামেলাও সৃষ্টি করে না, যে আমি আমার সংস্কৃতি নিয়ে এসেছি এবার আমি এখানে কবজা করবো। ছেলেদের যেটা হয়, তুমি একদল ছেলে মোটামুটি বড় সংখ্যায় এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া, তারা দুদিন পরে রাজ করতে চাইবে ওই দেশে, ঠিক আছে, যেটা মেয়ে মানুষের যে সমস্যাটা হয় না। তো এটা একটা দিক, যেমন
প্রত্যেক রাজনৈতিক দল এখানে আমাদের এখানে ধরার চেষ্টা করছে যে ওই যে সুইঙ্গিং ভোট, মেয়ে ছেলে মানে মেয়ে মানুষেরা না এই পার্টি করে না এই পার্টি করে। আসলে সত্যি কথা বলতে ওদের এই মনে প্রাণে কোনো পার্টি নেই। আমাদের যেমন আছে না, দল আমার, আমার চিহ্ন, আমার দেশ, এরকম কোনো পার্টি নেই মনের মধ্যে। তো যে দেবে তার কাছে যাব, টাকা দিয়ে দেবে। তো হ্যাঁ হ্যাঁ এইভাবে এইভাবে যে একটা, আবার বলতে গেলে কিন্তু এটা সারা পৃথিবীতে এখন আসছে যে এখানে শুধুমাত্র মেয়েদের দেওয়া হচ্ছে, ঠিক আছে, অনেক জায়গায় দেখবে বেকার ভাতা থাকে, এটার সাথে সারা দেশে আমাদের এখানে নেই, কিছু কিছু জায়গা আছে বেকার ভাতা, কে বলছে বিবাহিত মহিলাদের এই ভাতা, কে বলছে পঙ্গুদের জন্য এই ভাতা। এই সব যখন শুরু করে এবং টাকাটা আসছে কোথা থেকে, কেন্দ্রীয় সরকার হলে তো ছাপিয়ে দেবে, যেমন তোমাদের দেশে যদি করে সে সরাসরি দেশ ছাপিয়ে দেবে টাকা, ঠিক আছে। তো এতে হয়টা কি, এক, টাকাটা যদি দেশ না ছাপায় তাহলে কি হয়, কারো কাছ থেকে নিয়ে কাউকে দিচ্ছে, ঠিক আছে, তাহলে তারা দেশ ছেড়ে চলে যেতে পারে। সোজা কথা, যেমন ভারত থেকে তো আমি দেখি প্রত্যেক বছর বহুত বড় লোকেরা বিদেশে চলে যাচ্ছে, কারণ এই দেশের এই নিয়ম কানুন ভাই, ওই এত জঘন্য পরিষেবা আর এই এত বেশি ট্যাক্স। মানে এখানে একটা প্রচলিত বাক্য রয়েছে, যেমন এখানে ট্যাক্স নেওয়া হয় হচ্ছে ইউনাইটেড মানে ইউরোপের দেশের গুলোর মতো, ইউরোপের দেশে প্রচুর ট্যাক্স নেওয়া হয়, আর পরিষেবা দেয় হচ্ছে আফ্রিকার দেশের মতো। তো টাকাটা আমি দেবো কিসের জন্য? এখানে এক সময় ভোট বাক্সে কাকে ভরবা, তাকে পয়সাটা দেওয়ার জন্য আমি আছি নাকি, আমারটা কেটে ওখানে দিবা আর তুমি ভোটটা নিয়ে চলে যাবো। আর দ্বিতীয়, যদি ছাপিয়ে দিয়ে দেয়, কারো কাছ থেকে না নিয়ে দেয়, তাহলে হবে কি, যেমন এখন দেখবে ভারতের রুপির অবস্থা, ডলার প্রতি কি খারাপ অবস্থা, ইনফ্লেশন হচ্ছে, তোমার দেশে কোনো পরিষেবাই সৃষ্টি হচ্ছে না, খালি তুমি টাকা ছাপিয়ে যাচ্ছ, একে দিচ্ছ ওকে দিচ্ছ। তো এতে তো এই যে সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা যে এরকম বঞ্চিত বর্গদের বা নির্দিষ্ট কিছু বর্গদের দেয়া হবে, এতে তো মনে হয় রাষ্ট্রেরই ক্ষতি হয়। হ্যাঁ, এটা মানে শুধু রাষ্ট্রের টাকা, শুধু টাকা, কমপ্লেক্স। শুধু টাকা। এটা তো ক্ষতি হয় আসলে, যে মানে মানে এখানেও ব্যাপার আছে যে যারা মানে এই যে পুঁজিপতিদের একদম যে একবারে ওভার ভাবে যে ভিলেনাইজ করে ফেলা না, এটাও আসলে ওইভাবে চিন্তা করলে হয় না আমার। কারণ তারা যদি ডিসইন্টারেস্টেড হয়ে যায়, এবার যদি ব্যবসা করে, যে তুমি বলো যে ট্যাক্স, হুম। তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হইতেছে না, কারণ তাদের ট্যাক্সের টাকা কেটেই তো ওখানে দিবে, তাই না? তো এখন ওইটা যদি এখন এটা তাদেরকে সুযোগ সুবিধা না দেয়, তারা যদি চলে যায় এখান থেকে, তখন তো এখানে এমনি তো আরো গরিবী বড় হয়ে থাকবে সমস্যা। সৃষ্টি। সবাই মিলে মরো এবার, যাও, আমরা ভাই ভাই। হ্যাঁ যদি হ্যাঁ, সবাই মিলে মরতেই হবে আসলে। তো এখানে এসে না আমি মাঝে মাঝে চিন্তা করি যে যদি সাপোজ একদিন যদি মনে হয় যে এলন মাস্ক বললো যে মানে মঙ্গলে কলোনি বানিয়ে ফেললো, আমি চলে যাচ্ছি, যাও। বললো যে আমি সব নিয়ে চলে যাবো মঙ্গলে, তারপরে কি হবে? আমাদের তো নাই কিছু। এখন এলন মাস্কের আছে, ও নিয়ে ভেঙে গেল, আমরা কি করবো? একটা ব্লেম দিয়ে দেবো যে ভাই, আহ, মানে ও যখন ছিল তখন আমরা ওকে নানা ধরনের কথা বলছি, হ্যাঁ হাবি যাবি রাক্ষস টাক্ষস কি করতেছে না করতেছে, হ্যাঁ এইগুলা। ও তখন বলবো যে ভাই, আর তুমি আমাকে যখন এতই ঘৃণা করো তাহলে সমস্যা না, আমি আমি ভাই খারাপই, আমি তো ডেভিল, তাহলে আমি ভাই শয়তানের মতো করে সব জিনিসপত্র নিয়ে যেয়ে মঙ্গলে যে শিফট, কাউকে কিছু দেব না। তখন আবার আমাদের দেখো দ্বন্দ্ব পড়ে যেতে হবে যে না, এখন তো তাহলে তাকে একটু সুযোগ সুবিধা দিয়ে তাকে আনতে হবে, হাত করতে হবে, যে কারণ আমি তো ওর উপর নির্ভরশীল। ঠিক আছে। বাবা। হ্যাঁ, সো না পারতেছি, মানে না পারতেছি ওইরকম ভাবে গালিগালাজ করতে, আবার না পারতেছি রাখতে, আবার না পারতেছি ফেলেও দিতে। তো একটা নেসেসারি ইভিল হয়ে যাচ্ছে না লোকটা। তো এইটা হলো অনেক পুরো সাইকোলজিক্যাল একটা ব্যাটেলের মতো হয়ে গেছে। হ্যাঁ, এখন তার পিছনে পিছনে যারা থাকবে, তো এখানেই হয় কি যে এই যে বিভিন্ন ধরনের আইডিওলজি আছে না, সমাজতান্ত্রিক আইডিওলজি বা বামপন্থী আইডিওলজি যেটাই বলে, অতি আদর্শ হতে যায় না, প্র্যাকটিক্যাল যে এই যে দ্বন্দ্বগুলা, যে এই অস্বস্তি গুলা, এটা তখন তারা আর অত খেয়ালে রাখতে পারে না। যে একদম ঢালাও ভাবে ভিলেনাইজ করে খালি তত্ত্ব কপচাবে, অনেক বড় বড় মোটা মোটা তত্ত্ব কপচানো হবে, দিন শেষে দেখা যাবে যে ওই যে উদ্দিষ্ট যে লক্ষ্য ওইটা আর হচ্ছে না। তাহলে ভাই তুমি সরাসরি মানে এই যে ঘুরপথে গেলা কেন তখন? মানুষকে স্বপ্ন দেখানো হলো তুমি সমান সমান হয়ে যাবে, সাম্য পাবা, কিন্তু যখন আসল প্র্যাকটিসে যে তখন দেখা যায় যে মানুষের সাইকোলজি এতটাই কমপ্লেক্স, হ্যাঁ, যেখানে দেখা যায় যে যাদের পক্ষে আমি লড়তেছি তারাই একসময় যে শোষক হয়ে যেতে পারে সুযোগ পেলে।
তাহলে আমি কাদের পক্ষে হয়ে লড়তেছি? কিন্তু না, আমার লড়াই তো চালিয়ে যেতে হবে, আমার তো আদর্শ হইতে হবে। এটাই যে স্টালিনিজম। বা এমনও হইতে পারে যারা আর কি শ্রমিক শ্রেণী যারা ছিল, তারা হয়তো বা একটা আন্দোলন টান্দোলন করে গেল, কিন্তু শ্রমিক শ্রেণীরা আন্দোলন করলো, তো ওই বিপ্লব করলো, ঠিক আছে, কিন্তু এখন কি তারা ওইটা, মানে একটা যে গভর্ন করতে হয় সবকিছু, ওইটার জন্য কি তারা কম্পিটেন্ট? মানে ওইটার জন্য কি তারা দক্ষ, যে না তারা এখন সবকিছু চালাবে, বা সবাইকে ওইভাবে ওই ওই জায়গাটাতে সবাই সবকিছু ভাবে চালাবো? ওখানে কি ট্যালেন্টেড লোক লাগবে না? হ্যাঁ, তো আমরা এই গুণকে অ্যাড্রেস করতে চাই না। তো ঢালাও ভাবে তো আবার ওইটা বললে তো সমস্যা। কারণ ওর কিছু গুণ আছে, ওর কিছু ট্রেইট আছে, হ্যাঁ, যেটা আমি চাইলেও অস্বীকার করতে পারবো না। তো এখানে এই অ্যাডজাস্টমেন্টের বিষয়টা চলে আসে বিষয়টা। এবার আমি খুব ইন্টারেস্টিং একটা, মানে খুব অস্বস্তিকর একটা টপিক এখানে আসছে, যে এলন মাস্ক যদি সব নিয়ে চলে যায়, উই আর ডেড। তাহলে তাহলে যেটা করতে হবে, এলন মাস্ককে আসলে একটু দিনের পথে আনতে হবে, যে ভাই তুমি একটু উড়ো না, একটু, হ্যাঁ, একটু ম্যানেজ করে খাও, ওকে দিয়ে টিয়ে খাও, আমরাও তো আছি তোমার পিছনে। তো এখন বেচারা, বেচারা কয়জনকে সামলাবে? এখন যে যাবে, যে তার সংস্পর্শে আসবে, সে তো আগে তারটা বুঝবে, তারটা আগে নিয়ে তারপর সে তার নিচে যে আছে তাকে দিবে না? আবার এমন হতে পারে নাও দিতে পারে, সে সুযোগ নিতে পারে যে আচ্ছা ঠিক আছে ভাই, ওই ঠিক আছে, আমি নিয়ে আগে বসে থাকি। হ্যাঁ, ওই নিচতলায় যেতে যেতে দেখা যাবে যে নিচতলায় যে আশাটা দেখানো হচ্ছে, ওটা আর হলো না। তো এর চেয়ে বলো তার আগের জীবনই ভালো ছিল। সে আশা হতভাবে বসেছিল যে কেউ আসবে না, সে যা অল্প বিস্তর যা যা যেটুকু খেয়ে পরে বাঁচতে পারে সেভাবেই বাঁচলো। তো ওইভাবেই সে তার জীবন গুজরান করতে পারতো। কিন্তু এই যে স্বপ্নটা দেখানো হলো, দেখানোর পর যে স্বপ্নটা পূরণ হলো না, এরপর তো সে আরো ডেভাস্টেটেড হয়ে যাবে, আরো আশাহত হয়ে যাবে, তখন লাগবে খুব খারাপ। তো এই জন্য একটা আন্দোলনে যাবে তরুণরা, আন্দোলন করবে, করার পরে জীবনের 20টা বছর নষ্ট করবে। জীবনের 20টা বছর করার পর যেহেতু সেই স্বাদের সাম্য আর আসলো না, তখন সে নিজের ব্যক্তি জীবনে তাকাবে, তাকিয়ে দেখবে যে সে তো এতদিন টাকা পয়সা কিছু কামাই নেই, সে তো রাজনীতি করতে যেয়ে তো সবাইকে ভাগ বাটোয়ারা করে বেড়াচ্ছে, যাও আমি একদম মুক্ত, সবাইকে দিয়ে দিয়ে বেড়াচ্ছি, একদিন আসবে সাম্য। এই স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে যখন দেখবে যে 40 বছর বয়সে তার স্বপ্নটা আর পূরণ হচ্ছে না, তখন সে টোটালি এটার প্রতি বিতৃষ্ণায় ডুবে যাবে। মানে এই যে ক্যারিয়ারটা যে তাকে ধসিয়ে দেওয়া হলো, তাকে আগে ওই নার্চারিংটা না করে একটা আদর্শের মূলা ঝরা, মানে ধরিয়ে তাকে ওইভাবে যে ব্যাপার ওইদিকে যে টেনে নিয়ে যাওয়া হলো, এটা তো তার সর্বনাশ হয়ে গেল না? তো এই এই ব্যাপারগুলো আছে। তো যার টাকা পয়সা আছে, যার সম্পত্তি আছে, সে চাইলে দানশীল হতে পারে। যার নাই, সে তো আদর্শ ওইরকম হবে না, তার তো আগে টাকা লাগবে। তো এই জন্য আমি একটা পোস্ট করছিলাম যে আসলে আমি, মানে এটা ইনকোয়ারি হিসেবে, যে কোনো গরিব বামপন্থী আছে কিনা। এই যে কারণ এখানে যারা, এখানে উদাহরণ দিচ্ছি দেখো, এখানে যারা এখানে মানে কমিউনিস্ট পার্টির যে, আমি দেখো আমি বামপন্থী ঘরানার ছেলে, কিন্তু আমার দাদু কিন্তু এই রাজ্যের ক্যাবিনেটে ছিল, হ্যাঁ। এবার ঘটনা কি দেখো, আমি বলছি তোমাকে, এই যে আমি ওপেনই করলাম ক্যামেরা, এবার ঘটনা কি আমি ভেতরের থেকে কিছু কথা নাম না উল্লেখ করে বলতে পারি। আহ, বামপন্থী যেটা হয় কি ভাবো হচ্ছে, তুমি ভাবো পার্টি করবা, তোমার বউকে একটা চাকরি দিয়ে দেওয়া হবে যাতে তুমি পার্টিটা করতে পারো আর কি। অথবা ভাবো তোমরা চার ভাই, চার ভাইয়ের মধ্যে এক কি দুই ভাইকে চাকরি দেওয়া হলো, বাকি দুই ভাইকে নিয়ে পার্টিতে বসিয়ে দেওয়া হলো, এবং ওই বাড়িতে ওই দুজনের ইনকামে বা একজনের ইনকামে ওই চার ভাইয়ের সংসার চালানো হবে। তাতে একটা দারিদ্রতাই থাকে, সে যত বড়ই চাকরি হোক, ঠিক আছে। তো মোটামুটি ওই কামড়া কামড়ির একটা জিনিস দিয়ে দেওয়া হয়। এখনো দেখবে যারা কমিউনিস্ট পার্টি করে, হয় তারা বাবার টাকায় খেয়ে লাফাচ্ছে, হুম, হয় তার বউকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে তার জন্য সে লাফাচ্ছে, বরং কোনো একটা সোর্স থাকে, মানে পুঁজিবাদীর শিকড় দিয়ে বামপন্থীর বা বামপন্থার ফুল বাজানো হচ্ছে, এই আর কিছুই। ওই যেমন ওই হ্যাঁ, বৌদ্ধ মানে জৈনদের মতো, এরা সংসার করবে না কিন্তু লোকের থেকে টেনে টেনে এনে বৌদ্ধ জৈন বানাবে। হ্যাঁ, তো বিষয়টা এরকম যে মানে ইন প্র্যাকটিস আমাদেরকে ওই প্র্যাকটিক্যাল বিষয়টা খেয়াল রাখতে হবে। মার্কস নিজেও বলে না যে পুঁজি খারাপ, এটা মার্কস কখনোই বলে না। যে তোমার কাছে অঢেল আগে তো উৎপাদন করতে হবে, উৎপাদনের জন্য তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, তোমাকে কিছু না কিছু অ্যাকোয়ার করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে, কিছু না কিছু তোমার কন্ট্রিবিউশন থাকতে হবে, কর্ম করতে হবে, এটা করবা, তারপরে তোমার পুঁজি হবে। পুঁজি
পুঁজি হবে বা যেটাই রিসোর্স হবে, সোজা কথা আমি যদি বলি, টাকা পয়সার হিসেবে বাদ, এখানে রিসোর্স তুমি বানাতে পারবা। যখন রিসোর্সটা ক্রিয়েশন হবে, তো এখানে এসে আমার অংশকেও ভালো লাগে যে সে বলছে যে আমাদের রিসোর্স বা আমরা এতটাই সমৃদ্ধ হব যেটা পুঁজিবাদকেও গ্রাস করে ফেলবে। মানে ওভার সমৃদ্ধ যদি হয়ে যায় তখন তো আর আমাদের তো আর ওইটা থাকতেছে না। আমরা যদি অ্যাবান্ডেন্স হয়ে যাই তখন ন্যাচারালি সাম্যবাদ ফল করবে। ন্যাচারালি সাম্যবাদ ফল করবে যে এখন আমাদের কাছে অনেক আছে, আমরা চাইলে সবাইকে দিয়ে খেতে পারি। যেমন এই যে বাতাসের কথা যদি বলি, এখন তো বাতাসও দূষিত হয়ে গেছে, বাট আমি যদি আরো আগে চলে যাই তখন বাতাসটা বিশুদ্ধ ছিল। তো কেউ কি বাতাস নিয়ে কি কোনো সাম্যবাদের আদর্শ রচনা করছে? করেনি তো। কারণ ওটা অ্যাবান্ডেন্ট ছিল, এখন করবে মনে হয়। মানে বাতাসে এখন ঝামেলা হচ্ছে, এখন এটা নিয়ে কামড়াকামড়ি হবে, কারণ এটা কমে আসছে, রিসোর্সের কম কম হয়ে যায়। So আমাদেরকে আগে ওই প্রোডাকশনে যেতে হবে। এখন ওই প্রোডাকশনে না যেয়ে যদি আমরা এখানে প্রোডাকশন গুলোকে ভাগ বাটোয়ারা করি, তাহলে এখানে গরিবি বিলানো হবে, কিছু হবে না। তো এই জন্য আমি ইলন মাস্ককে বললাম যে সে যদি এখন মঙ্গল থেকে যদি কোনো খনি টনি এনে যদি মানে করতে পারে বা সামহাও কিছু একটা করতে পারে, এবং এটাতে অনেক রিস্ক আছে এটাও জানি, কিন্তু কি আর করার, এছাড়া তো আর কিছু মানে আদার কি কোনো অপশন আছে বা অন্য কোনো ব্যাপার আছে? তো এটা আমাদের ফিগার আউট করতে হবে, এখানে একটা আনসার্টেনিটি আছে অলওয়েজ। তো আমরা যে মনে করি যে না, কে আমাকে পিছনে কলকাঠি নাড়তেছে, এই ব্যবস্থা আমাকে পরিচালিত করবে, এটা এমন না। সব সিঙ্গেল সিঙ্গেল পিস একসাথে কিছু না কিছু করতেছে, ট্রায়াল এন্ড এরর এরর হচ্ছে, ট্রায়াল এন্ড এরর হচ্ছে, এভাবে এভাবে আমরা এগিয়ে যাচ্ছি আর। হ্যাঁ, কিন্তু আমাদের মাইন্ড কি করে, একটা কম্প্রিহেন্ড করার জন্য একটা কনস্পিরেসি থিওরি বানান, বা ভাববে যে অমুক সিস্টেম তমুক সিস্টেম আমাদেরকে কিছু না কিছু একটা করতেছে। হ্যাঁ, কারণ আমরা তো বুঝতেছি না কিছু জিনিসটা যে আসলে কোন দিকে যাচ্ছে, একই জন এক একটা বলতেছে, তো এই জন্য অ্যালার্ট থাকতে হবে। এই একটা ভালো মনে পড়লো তোমার কথা শুনে, যে এই যে বলে না বিশ্ব অর্থনীতিতে মন্দা আসে মাঝে মাঝে। ওই আমেরিকার 1933 নয় আশেপাশে কখন একটা মন্দা আসছিল, 2008-এ একটা মন্দা আসলো। হ্যাঁ, তা আমাদের না মাঝে মাঝে মানে সাধারণ মানুষ যারা বসে রয়েছে ভাবে ঘরে, আমি এই মন্দাটা কি জিনিস ভাই, মানে হট করে কি হলো বুঝলাম না তো। এবং সত্যি তুমি যদি এত সিস্টেমের মধ্যে মানে নির্ভর হয়ে থাকো, তাহলে তোমার মন্দা আসবে, যে তুমি কারো কাছ থেকে কলা কিনতে, কারো কাছ থেকে জামা কিনতে, এই চেনটা কি করে নষ্ট হলো। কিন্তু ভাবো আমি যদি চাষ করে খাই, হ্যাঁ, আমার মন্দা দিয়ে কি যায় আসে ভাই। মানে আর 5 টাকাদের সাথে আমি নিজের পেটের মানে পেটের যে চাল যায়, যা ডাল যায়, তা আমি নিজের খেতে আমার হয়। মন্দা এসছে, আমি কি করবো ভাই? এই আমি গেলাম, চাল নিলাম, খেয়ে ফেললাম। ওই যে অমুক যে ভাবো যে সিনেমা বানাতো, ঠিক আছে, তো সিনেমা আলা বাবুর কি হলো, যে এই মার্কেট ফল করলো ইত্যাদি ইত্যাদি, টাকার মূল্য ইত্যাদি এদিক এদিক হলো, তা কি হয়েছে, মার্কেটে লোকের হাতে টাকা নেই, তো একটু সিনেমা দেখতে আসছে না, তো সিনেমায় ঘাটতি পড়েছে, সিনেমা বানাতে পারছে না। তো সে বাবু তোমার সমস্যা, মার্কেটে টাকা নাই, মন্দা এসছে, তোমার সিনেমা চলছে না, আমি তো ভাই আমার চাল ডাল এনে খেয়ে নিলাম। যার জন্য দেখবে এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, ভারত বাংলাদেশ, হ্যাঁ, এখানে কিন্তু ওই 2008-এর মন্দা সেরকম করে ছুতে পারেনি, কারণ এখানে চাষ ভিত্তিক, সবাই চাষ যে যার মতো চাষ করে খেয়ে নেয়। ওই যারা চাষ ছাড়া বাকি জিনিসের উপর অত্যন্ত পরিমাণে নির্ভরশীল, তারা এই মার্কেটে একটা টুকা লাগলেই তাদের মাথা টাথা নড়ে যায় আর কি, অনেকটা। হুম হুম। তো হ্যাঁ, এটা যেমন আমার মনে হয় এই বলতে, জন্য কৃষকরা, হ্যাঁ আমার মনে হয় এই জন্য কৃষকরাই আসলে ওই যে মাটির যে বিষয়টা আছে না, ওইটাই আসল কৃষি। কৃষি যে এটা করে মানে আমাদের যে উৎপাদন, আমাদের বেশিরভাগই, আমাদের এখান থেকে বেশিরভাগই তো কৃষি ভিত্তিক সমাজ না আমরা, যে আমাদের এখানে কৃষি চাষবাস করে সব খেতে হয়, ই করতে হয়। তো এটা ভবিষ্যতে কি হবে, এআই টেআই দিয়ে আবার চাষবাস করবে কিনা, তো মানে মানে এখন যে সিচুয়েশনটা চলতেছে টোটালি মানে কি বলবো, মানে ইউনিক, মানে কোন দিকে যে যাবে, মানে যন্ত্র এআই দিয়ে যে কি আসবে। হ্যাঁ, এটা আসলে মানে বড় বড় এক্সপার্টরাও আসলে কোন কিনারা খুঁজে পাচ্ছে না যে কি হইতে কিন্তু পারে, কিন্তু কি কোন দিকে যাচ্ছে। কিন্তু যদি এই যে ভাবো আমি যেখানে থাকি সেখানে 2 কিলোমিটার যদি সাইকেল বা গাড়ি চালিয়ে আমি এদিক এদিক চলে যাই, এখন পিওর গ্রাম পাবো কিন্তু, ঠিক আছে। তাদের কিন্তু এআই ফিআই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, জানো, তাদের জীবন তো বেশ চলছে, যে অর্থনীতিতে ওরা টেকে, হ্যাঁ, যে তারা গরু বাছুর পোষে, ছাগল পোষে, ঠিক আছে, সেখান থেকে তারা মুরগি পোষে, ডিম পায়, দুধ পায়, বা চাষবাস করে আনে, চাল ডাল, টমেটো যা যা লাগে তারা কিনে খায়। তাদের কিন্তু কোনো যায় আসে না। এই সব আলোচনা হচ্ছে যারা এই বসে বসে স্যুট বুট পরে, এটা আমিও করিনি, তুমিও পড়নি, যাই হোক, স্যুট ফুট পরে যারা এই লেখালেখির কাজ করে, ঠিক আছে, তো এদের বড় মাথা ব্যথার হ্যাঁ, সিনেমাটা কি হবে, অভিনেত্রী অভিনেতাদের কি হবে, এআই দিয়ে তো ক্যারেক্টার বানিয়ে সিনেমা বানিয়ে দেওয়া যায়। তো এসব আমার মনে হয় চিন্তা হ্যাঁ, ভাবনা
একটু মানে বেশিরভাগ ওই বসে খাওয়া লোকেদের চিন্তা ভাবনা যে ওরা করবেটা কি আসলে। হ্যাঁ, এটা চিন্তা 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 করা যায়। ওই দিন আমি একটা দেখলাম যে সেখানে নাকি বলতেছে যে এআই এর মাধ্যমে আসলে যেই সব হোয়াইট কলার জব বা আরো যেসব জব চলে যাবে, তারা এটা নিয়ে খুব চিন্তিত, কারণ তারা তো ওইটার উপর ডিপেন্ডেন্ট। আর কথা হলো, তাহলে ভাই যদি এআই খেয়ে ফেলে তাহলে আপনি কি করবেন? তখন সে বলতেছে যে কেন, আমি হালুয়া বিক্রি করবো, কারণ ওটা তো গ্রাউন্ড রিয়েলিটি না। হালুয়া বিক্রি করব, আমি ময়লা সাফ করব, আবর্জনা সাফ করব, ওই যে আমাদের এলাকায় যারা ময়লা টয়লা নিয়ে যায়। এখন এটা তো অ্যাকচুয়ালি এত সহজে রিপ্লেস হচ্ছে না এআই দ্বারা। হ্যাঁ, অন্যান্য সব জব রিপ্লেস হয়ে যাচ্ছে, কিন্তু এইসব কাজ তো কখনো রিপ্লেস হবে না। বা এই যে মানুষের যে একে অপরের সাথে যে কেয়ারিং, নার্সিং জব, এটা কখনো এআই দ্বারা তো ওইভাবে রিপ্লেস হওয়া সম্ভব না। তো এই যে বেসিক যে সব কাজগুলো আছে, লোকাল কাজগুলো আছে, এইগুলা এআই দ্বারা করা যাবে না, মানে ওইভাবে রিপ্লেস করা যাবে না। তখন বললো আমরা এটাই করতে হবে তখন। তাহলে তো এআই এর মাধ্যমে তো আরো ভালো হইলো, সবাই মাঠে ঘাটে কাজ করবে, খারাপ কি? ভালো না? মাঠে স্বাস্থ্য ঘাটে ভালো। কাজ করবে, সবাই একসাথে কাজ করবে। হ্যাঁ, স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য তো এবং কৃষকদের, মানে কৃষকদের সাথে আমরা যে অন্যায়টা করি না, বা তাদের যে ন্যায্য মূল্য গুলা দেই না, এটা অবশ্যই একটা কনসার্নের বিষয়, তাদেরকে তো দেওয়া উচিত ন্যায্য মূল্যটা। শুধুমাত্র এই কিন্তু যেখানে বলে তারা রাখে, যে শুধুমাত্র ন্যায্য মূল্য পায় না কারণ তাদের জিনিসটা পচে যাচ্ছে, তাড়াতাড়ি বেচতে হবে এই তাড়ার জন্য। হুম, না থাকতো তারাও হ্যাঁ, এই পেয়ে যেত। হুম। তো এই যে তারা যে কাজ করে, কাজ বাজ করে, বিশেষ করে আমি যদি আমার দাদার এক্সাম্পলও দেই, আমার দাদা 86 বছর বয়সেও সিক্স প্যাক ছিল, হেলদি লিভিং এন্ড স্ট্রং। সে ছিল কৃষক, সারাদিন মাঠে ঘাটে কাজ করতো, ঘুমিয়ে কাজ করতো, তারপরে বসে বসে চালের আটা রুটি 16-17টা খেয়ে ফেলতো। মানে নিজের সময়, তারপর মাছ পড়তে এত বড় বড় মাছ খেত, তাহলে তার স্বাস্থ্য হবে না? মানে সে যে লাইফ লিড করছে, এটা এখনকার মানে যারা একটু এলিট, তারা এটা মেনটেন করার চেষ্টা করে, জিমে যায়, অর্গানিক খাবার খায়, এটা করে সেটা করে। তাদের তো এইসব নিয়ে মাথা, তারা জানি না অর্গানিক খাবার কি। আরে ভাই, আমি তো নর্মালি কাজ করতেছি, খাচ্ছি, সূর্যের আলো নিচ্ছি, আবার পরিশ্রম করে আমার যখন টায়ার্ড লাগছে ঘুমিয়ে যাচ্ছি। হ্যাঁ, তবে বাস্তব লাইফে আমরা কি করতেছি এখন, আমাদের সবকিছুই আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। মানে ওই কৃষি জমি আর আগের মতো নাই, ওখানেও ঝামেলা হওয়া শুরু হচ্ছে। আমাদের সাইকেলেও অনেক চেঞ্জ আসছে, স্লিপ সাইকেল বলো, হেলথ বলো, নানা কিছুতেই ক্রাইসিস। তা আমার কাছে আবার মাঝে মাঝে একটু ডিস্টোপিয়ান হয়ে যায় আমি এই কারণে, যে এতটা যান্ত্রিক হতে যেয়ে আমরা আসলে আমাদের যে শিকড়, ওটা ভুলে টুলে গিয়ে একটা ডিস্ট্রাকশনের দিকে না আবার চলে যাই। এই যে ভূমিকম্প হয় কয়দিন পর পর, হ্যাঁ, অথবা সামনের দুনিয়ায় কি এটা কমপ্লিট ডিস্ট্রাকশনের দিকে চলে যাবে কিনা, বা সব ওয়াশ হয়ে আবার নতুন কোনো কিছু ইমার্জ করবে কিনা, এটা নিয়েও তখন আহ চিন্তা করি। বা এমনও হতে পারে যে আর্টিফিশিয়াল হতে হতে আমরা আর কৃষি খাবারের প্রতি কোনো, মানে অর্গানিক খাবারের প্রতি আর নির্ভরশীল থাকবো না। আমরা হয়তো বা ট্যাবলেট খেয়ে বেঁচে থাকবো, এক ট্যাবলেটে সব হয়ে যাবে। ওইটাও একটা নতুন একটা এডিশন হইতে পারে, যে আচ্ছা ঠিক আছে, আমরা এতটাই এখন নিজেদেরকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলছি, কোনো একটা ডাক্তার বা সায়েন্টিস্ট বা কোনো কেমিস্ট বা সবাই মিলেই হইতে পারে একটা টিম বানিয়ে হয়তো একটা ট্যাবলেটই বানিয়ে ফেললো। ওই ট্যাবলেটটা একবার খেলেই আর কোনো কিছু, সব নিউট্রিয়েন্ট ওই একটা ট্যাবলেটের ভিতরে আছে, ন্যানো ট্যাবলেট খেয়ে ফেললো, তার কোনো কাজেরও কোনো সমস্যা নাই, খালি ল্যাবে কিছু বানাবে, সবারই পুষ্টি পুষ্টি হয়ে গেল, টিকে থাকলো তখন। এভাবে যাওয়া যেতে পারে, কিন্তু এটা ইমার্জ করবে কিনা বা কতটুকু এটা নিয়ে গবেষণা হবে, এটাও একটা বিষয়। কারণ সব মানে গবেষণা টবেষণা করতে গেলে তো রিসার্চ পোড়াতে হয়। এইখান থেকে মার্কসের একটা কালজয়ী একটা মানে যে ধারণাটা রয়েছে, যে এলিয়েনেশনের ধারণাটা, যেটা আমার খুবই প্রিয় এবং এলিয়েনেশন। যে ভাবো এখানে যদি আমরা সরাসরি উদাহরণ দিই কাউকে, যে প্রথমবার শুনছি আর কি এই বিষয়টা। এলিয়েনেশন বলতে আহ যেমন আমি তোমাকে অফ দা ক্যামেরা হয়তো বলছিলাম যে আমেরিকা এক সময় মানে সবাই নিজের কেক একেবারে রুটির থেকে শুরু করে ক্রিম চকলেট সবই নিজের থেকে বানাতো। তারপরে কিছু কোম্পানি রেডিমেড কেক বানাতে শুরু করলো এবং দিল। এবার হচ্ছিল কি, যে মহিলারা ওই কেক গুলো নিয়ে পরিবেশন করছিল, তারা এটা জাহির করতে পারছিল না যে কেকটা আমার হাতে বানানো। এই মাধুর্যটা থাকে না, যে সবাই যে মায়ের হাতের খাবার যেটা বলে, মা যদি এখন রুটি মানে পাউরুটি এনে দেয় এবং সে তো বলতে পারে মায়ের হাতে দিয়ে, বলে না মা তো বানায়নি সেটা। তো বিক্রি পড়ে যেতে থাকলো রেডিমেড কেকে। কারণ কি, সেই
কাজটার প্রতি তারা ছোঁয়া পেল না, সেই কোম্পানিটা কি করলো হট করে, হ্যাঁ রুটিটা দিয়ে দিল, ক্রিমটাও দিয়ে দিল, কিন্তু সব রেডি করে দিল না, এই প্যাকেটে প্যাকেটে ক্রিম দিল, ঠিক আছে, এবার তুমি নিজের মতো করে সাজাও বাড়িতে, কেকটা বানানোই আছে, ঠিক আছে, যে রুটির পিসটা, তারপরে দেখলো বিক্রি বেড়েছে। তার মনে মার্কস যেটা আজ থেকে 100-150 বছর আগে যেটা বলেছিল, যে মানুষ নিজের কাজের প্রতি একটা ভালোবাসা আছে, যে কোনো জিনিসের মধ্যে আমার ছোঁয়া রয়েছে, যেমন এই মাইকটা ধরে রয়েছে, এতে আমি কোনো, এটা আমার, আমি কিনেছি, কিন্তু এতে আমার কোনো ছোঁয়া নেই, যে বানিয়েছে, ঠিক আছে, তারা হয়তো ফ্যাক্টরিতে কিভাবে বানিয়েছে, একটা সাইকেলের মধ্যে দিয়ে গেছে, সেই এই মাইকটার প্রতি কারোর সেরকম কোনো কিন্তু কোনো যত্ন নেই। একে যে বানিয়েছে বা বিক্রি করেছে যে কোম্পানি, সেও বলতে পারবে না, কোনো কর্মীও বলবে না যে এটা আমার সৃষ্টি ইত্যাদি। তো যা, আর আজ থেকে 10 বছর আগেও যদি কথাটা প্রাসঙ্গিক নাও হয়ে থাকে, এখন দেখবে আস্তে আস্তে বিভিন্ন কাজে, যেমন আমরা আস্তে আস্তে এআই নিয়ে আসার চেষ্টা করছি, যেমন আহ, কেমন বলা যায়, 3D প্রিন্টার দেখেছি, ঠিক আছে, অনায়াসে জিনিস বানাচ্ছে, বা ইউটিউব যারা দেখছে তাদের জন্য যে আমরা অডিও এনহ্যান্স করি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করে দিয়ে থাকি, বা ডেসক্রিপশন লিখি, সেটাও আমরা এআই দিয়ে এখন করে দিতে পারি। বা এটা কেন, যে কেউ যদি ছাত্রছাত্রী হয়ে থাকে, সে তার প্রজেক্ট জমা দেয়, ঠিক আছে, সে এআই দিয়ে করে দিচ্ছে, যে স্যার ম্যাডাম যে প্রশ্ন তৈরি করে, সেও এআই দিয়ে বানাচ্ছে। তো মাঝখানে মানুষটা কোথায়, তার পরিতৃপ্তি কোথায়, তার কর্ম কোথায়, তার ভালোবাসা কোথায়, এবং এইখানে কি এলিয়েনেশন খুব মানে প্রাসঙ্গিক হয়ে পড়ে না, তোমার কি মত? হ্যাঁ, অবশ্যই মার্কসের এলিয়েনেশন থিওরি মানে বর্তমান যেই আমরা যেই কাঠামোতে যে বসবাস করতেছি, এটা একদম খুবই প্রচন্ড পরিমাণ প্রাসঙ্গিক এবং এটা দুর্দান্ত একটা তত্ত্ব। তত্ত্ব না, এটা আসলে বাস্তবিত আসলে, কারণ তত্ত্ব তো বাস্তব জীবনে যখন ওটা হয়ে যায় তখন তার ওটা তত্ত্ব হিসেবে থাকে না, বাস্তবিকই হয়ে ওঠে। এটা তো আমরা ফিল করি আসলে, আমরা মানে কাজ করি তো দায় সারা কাজ, মানে কোনোভাবে কাজটা করে দিয়ে আমি ছুটে গেলেই বাঁচি, কারণ ওই কাজ আমার না, ওই কাজের ভিতর আমার কোনো প্রাণ নাই। আমি ওই কাজের ভিতর যে আমার একটা বলে না যে একটা সোল, আমরা হার্ট অ্যান্ড সোল ভাবে যে একটা কাজ করি, ওটা তো নাই, ওটা তো হারিয়ে গেছে, শুষ্ক রুখা সুখা কাজ করতেছি। না হলে আহ আমার ওই কাজের ভিতর যদি অর্থ থাকতো, মিনিং থাকতো, বা আমি যদি ওটাতে অ্যালাইভ ফিল করতাম, তাহলে তো ওটা আমার কাছে কাজ বলে মনে হতো না। আমরা বলি যে কাজ করতে হয় আমাদের, কাজ করে আসলাম ভাই, আর বললো না জব করি, মানে কত দুঃখ দু- দুর্দশা নিয়ে করি, অথচ মানে মনে হলো যে এটা বিরক্তিকর একটা জিনিস, এইগুলো মানুষ করে, এবং এই জন্য বেঁচে থাকার মানেটা পর্যন্ত বিলীন হয়ে যায়, কারণ এই কাজের ভিতরে কোনো অর্থ নাই, কোনো মিনিং নাই, কিছু নাই। নিজের ভিতর যে একটা শান্তির জায়গা আছে, কারণ এই কাজটা তো আমাকে যতদিন বেঁচে আছি ততদিন করতে হবে। তো ওইটা যদি মিনিংফুল কিছু না হয়, বা ওই কাজের সাথে যদি আমি নিজেকে একাত্মবোধ না করি, জাস্ট বিকজ অফ আমার করতে হবে থেকে করছি, ওই কাজ থেকে আমার নিজের যেমন কোনো বেনিফিট হবে না, আমার সমাজেরও কোনো বেনিফিট হবে না, আমি অন্যকে বেনিফিট করতে পারবো না। আমি যদি একটা ড্রাইভার, আমার ড্রাইভিং এ যদি আমার যদি প্যাশন না থাকে, যে আমার ড্রাইভ করতে খুব ভালো লাগে, মানে একটা দায়সারা ভাবে আমার ড্রাইভ করতে হয়, এই জন্য আমি ড্রাইভ করি মানে নর্মালি, তো ওই কাজে কি হলো, আমি যদি তার গাড়িতে বসি, এমনও হইতে পারে একদিন তার খুবই বিরক্ত তার কাজ নিয়ে, সে বললো ধুরু, এই ভাল লাগে না কাজ করতে, ঠাস করে সে গাড়িটা জোরে চালিয়ে ব্রেক উল্টাপাল্টা করে দিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এবং 100 জন মানুষ মরে গেল। এটা আমার মনে হয় এটা সামনে হবে, কারণ যেভাবে মানুষ যে পরিমাণ টিকটক টিকটক দেখতেছে বা হাবিজাবি দেখতেছে, এগুলো টেনশন স্পেন যাবে কমে। তো তারা যখন একটা দায় সারা টিকে থাকার জন্য যখন কোনো ড্রাইভিং শিখতে, মানে ড্রাইভিং এর কোনো কাজে যুক্ত হবে, তারা তখন ঘুমিয়ে ঘুমিয়ে টিকটক দেখতে দেখতে ড্রাইভিং করতে করতে তখন অ্যাক্সিডেন্ট করে বসবে, কারণ তাদের তো এই কাজে প্যাশন নাই। তারা নিছক দায় সারা ভাবে বেঁচে থাকার জন্য, একটা কয়েকটা স্যালারির জন্য, কারণ স্যালারি না থাকলে বেঁচে থাকতে পারবে না, তো ওইটার জন্য সে কাজ করবে, কাজ করতে যে ওই কাজে সে গন্ডগোল বাধা, কারণ ওই কাজের সাথে তার কোনো প্রাণ নাই, কানেকশন নাই, সম্পর্ক নাই। তাহলে এমন একটা ডাক্তারের কথা চিন্তা করা যায়, সে আসলে ডাক্তার হতে চায় না। হ্যাঁ, বা তার এমন একটা কাঠামোর ভিতর আমরা আছি, সে আসলে মানে যার ডাক্তার হওয়ার কথা সে ডাক্তার হতে পারে না, সে হয়ে যায় হলো কর্পোরেটে ঢুকে, মানে এরকম একটা সিচুয়েশন। তাহলে কি হবে, সে ওই ফিল্ডে ভালো করতে পারবে না, সবসময় প্রেসার ফিল করবে, এবং ওই ফিল্ডের থেকে যারা সেবা নিবে তারাও ভালো সেবা পাবে।
আবার এলিয়েনেশন যদি আমি বলি, আমরা তো আলাদা হয়ে যাচ্ছি, মানে ছোট ছোট বাবলে বিভক্ত হয়ে যাচ্ছি, অ্যান্টি সোশ্যাল হয়ে যাচ্ছি, মানে ঘরের একটা কোণে চলে যাচ্ছি, নিজের একটা জগতে, ফোনে বাবলে এআই এর ইয়েতে ঢুকে যাচ্ছি। তো এখানে তো আমাদের কারোর সাথে কারোর এরকম কানেকশন হয় না। আমি যদি সোশ্যাল মিডিয়ার কথা যদি ধরি, আহ ফেসবুকে আসলে আমার কতজন আসলে আমার রিয়েল ফ্রেন্ড? এই যে 5,000 বলে যে ফ্রেন্ড, 6,000 ফ্রেন্ড বলে, এরা কি আদৌ আমার এরকম মানে সবার সাথে কি আমি কানেকশন রাখতে পারি? ওইভাবে তো হয়ও না। হ্যাঁ, সো এলিয়েনেশন জিনিসটা আসলে খুবই প্রকট আকার ধারণ করেছে। আসলে আমার মনে হয় কি এটার সাথে কি যে আমরা ওই যে ওই আগের জিনিসটাই চলে আসবে, যে একসাথে কাজ করার যে একটা আনন্দ, বা নিজের মন মতো কাজ করার খুঁজে পাওয়ার যে একটা আনন্দ, এটা আসলে আমার মনে হয় আমাদের সমাজে মনে হয় ওইভাবে শেখায়নি। ওই সমাজে আমাদেরকে ওইভাবে আহ, মানে কোনো সুযোগ দেয় নাই, বা ওইটা নিয়ে চর্চাও হয়নি যে আসলে আমাদের পোটেনশিয়ালটা কি অ্যাকচুয়ালি। এই জন্য আমাদের অনেকটাই সাফার করতে হয়। আর এই সিস্টেমে তো আরো ঝামেলা, মানে সব রেডিমেড হয়ে যাচ্ছে। তুমি যেটা বললা, কোনো স্কোপ নাই সম্পৃক্ত হওয়ার। তা আমার বলে যে একটা ফিল করা, ওই ফিল করার মতো কোনো অবস্থাই নেই। হ্যাঁ, বললাম টললাম হয়ে গেল, এরকম একটা জিনিস হচ্ছে। এই যে এই বিষয়টা অনেকে আবার খুব গম্ভীর ভাবে নেয় না, যে বলে হ্যাঁ ভালো তো, আমি এক ক্লিক মেরে, যেমন আমি আহ, উম, দেখছিলাম একটা কি জানো, হ্যাঁ মার্ক টেগমার্কের একটা বই ছিল, ঠিক আছে, লাইভ 3.0 না 2.0 এরকম কি জানি, 3.0 মনে হয়, যাই হোক, বা 2.0, যাই হোক, আমি বইছি একটা। লাইফ 3.0 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ওইখানে প্রথমে মুখবন্ধে উনি একটা ভালো উদাহরণ দিচ্ছিল যে আহ, কি করে একটা এআই এর সিনেমা কোম্পানি পৃথিবী জয় করে নিতে পারে। ঠিক আছে, ওটা যারা দেখবেন তারা দেখে নিতে পারে। আমার যে জিনিসটা খুব ভালো লাগলো যে অনেকে বলছে তো ভালোই তো, আমি একটা চিপ মারবো, আমার যাবতীয় তথ্য সেই আইটার কাছে আছে, সে আমার ভালো লাগবে এমন একটা সিনেমা বানিয়ে দেবে। ভালো কথা, কোনো বিষয় না, সেটা আমিও চাই এরকম। আমিও সিনেমা টিনেমা যখন অ্যানিমে টেনিমে খুঁজতে যাই, বহুত মানে ফ্যাসাদে পড়ি যে ধুর ভালোই লাগছে না, কোনো একটা খুঁজতে খুঁজতে 3 ঘন্টা চলে যাচ্ছে, পেলাম হয়তো সিনেমা 2 ঘন্টা, মানে হচ্ছে না, অনুপাতটা যাচ্ছে না ভালো। তো কিন্তু আর এই এলিয়েনেশনের বিষয়টা অনেকে দেখে না, যে হ্যাঁ ভালোই তো, আমাদের কোনো কাজ করতে হবে না, ভালো কথা, তো কোনো কাজ করতে হবে না। তো এই যে প্রথম একটা প্রশ্ন আসে, যে অনেক ভাবে কি হতো, তাহলে তো ইউনিভার্সাল বেসিক ইনকাম চলে আসবে, সবাই বসে বসে খাওয়ানোর একটা বিশাল উপায়, আমরা সবাই পঙ্গু তখন, আমাদের কোনো কাজের কোনো দাম নেই, আমাদের অঙ্গ প্রত্যঙ্গই অতটা উচ্চমানের না যে ওই কাজগুলো করবে এআই করছে সে। ভালো কথা। প্রথম ইউনিভার্সাল বেসিক ইনকাম মানেটা কি, কোন জিনিস ইউনিভার্সাল? খাওয়া মানে ইলিশ মাছ ইউনিভার্সাল, নাকি শুধু মানে ডাল ভাত ইউনিভার্সাল? 4G পাওয়া ইউনিভার্সাল না 5G পাওয়া ইউনিভার্সাল? প্রথমে আহ, মানে সরি, ইউনিভার্সাল না, এগুলো বেসিক, কোনটা বেসিক? এগুলো কি বেসিক, নাকি শুধু খাওয়া পড়া একটা বাড়ি বেসিক, নাকি দোতলা বাড়ি বেসিক? এটা হিসাব করবে এটাকে, এ তো মানুষের মাথার মধ্যে ঢুকে রয়েছে। এখানে যা বেসিক আমেরিকায় গিয়ে তা বেসিক না। আর দ্বিতীয় কথা হচ্ছে ইউনিভার্সাল। আচ্ছা, ভারত বা বাংলাদেশ আমাকে এত টাকা দেবে কি দেবে না, তাতে সোমালিয়ার কি যায় আসে, উগান্ডার কি যায় আসে? সেই সরকার তাদের দেবে কিনা সে তো তাদের ব্যাপার। এই যে মানে একটা স্বপ্নের মধ্যে দিয়ে মানুষ বাঁচে না, যে আমাদের আর কাজ থাকবে না, তো সে তো ভালোই, আমরা বসে বসে খাবো। কোন দেশ টাকা দেবে কি দেবে না হ্যাঁ, কোনো ঠিক, কোন দেশ কতটা দেবে কি দেবে না তার ঠিক নেই, হয়তো ছেড়েই দিল, হয়তো মারলেও না মানুষজন, ছেড়ে দিলে যাও ভাই, তোমাদের আর আমাদের প্রয়োজন নেই, এই যে বিস্তর ভূমি রয়েছে, এবার চড়ে বেড়াও, আমাদের তোমার জমিও লাগবে না, তোমরা পড়ে যাও। মানে এমন নিষ্ঠুর না যে মেরে দিচ্ছে যে তোমরা এখন আমাদের পথে বাধা, হ্যাঁ, মানে তোমাদের আর প্রয়োজনই নেই, তুমি যাও ভাই। আর এই যে বলে না, শিক্ষা ও স্বাস্থ্য মূল দুটো ইয়ে, শিক্ষা ও স্বাস্থ্য এই জন্য সরকার দিতে চায় যাতে সুস্থ এবং কর্মঠ কিছু নাগরিক পাওয়া যায়, যে শারীরিকভাবে সুস্থ এবং কিছু কাজ জানে, যাতে তার রাষ্ট্র পরিচালনা করা যায়। রাষ্ট্র এই জন্য দেয় না যে আমাদের খুব ভালোবাসে, তার চাই সুষ্ঠু নাগরিক যারা শিক্ষিত বা কাজ করতে পারে বিভিন্ন। যদি তারা স্বাস্থ্য পরিষেবা না দেয়, তো আস্তে আস্তে নাগরিকরা অসুস্থ হয়ে পড়বে, কাজ করতে পারবে না। অথবা শিক্ষা যদি না দেয়, সবাই গরু বাছুরের মতো, মানে গুতানোর কাজ, অত গুতানোর কাজ তো হয় না, তাই জন্য দেয়। তো যে মানুষদের আর প্রয়োজন নেই, যারা কোনো কাজই করে না, তাদের ইউনিভার্সাল বেসিক ইনকাম কেন দেবে? প্রথম কথা হচ্ছে, আর এত স্বপ্নের মধ্যে বাঁচে, শিক্ষা স্বাস্থ্য সব ইয়ে হয়ে যাবে, কিসের জন্য দেবে? একটা রাষ্ট্র তো কারণ চাই দেওয়ার জন্য।
হ্যাঁ, এখন ওই যে আহ, যেহেতু এটা হলো মানে যারা একটু টেকনোলজি নিয়ে একটু আশাবাদী, তারা বলে যে আচ্ছা আমরা এমন এত পরিমাণ অ্যাবান্ডেন্স ক্রিয়েট করে ফেলবো, ওই যে বললাম না ওই কথাটা, যে অ্যাবান্ডেন্স ক্রিয়েট করে ফেলা, টোটাল অ্যাবান্ডেন্স ক্রিয়েট করে ফেলবো, যে সবার জন্য একটা ন্যূনতম একটা ভাতা টাইপের, মানে ওই যে বেসিক ইনকাম টাইপের মতো থাকবে। তো এরপরে কেউ যদি ক্রিয়েটিভ ফিল্ডে ক্রিয়েটিভ কাজ করতে চায় করলো, বা কেউ যদি কাজ না করে থাকতে একেবারেই পারবে না, সে ওই কাজ করলো। আর কারো যদি মন না চায় কাজ করবে না, ওটা তো সমস্যা নেই, কারণ আমাদের তো এখনো যথেষ্ট আছে, আমরা তো অ্যাবান্ডেন্স ক্রিয়েট করে ফেলবো। কিন্তু এটা আসলে কাইন্ড অফ ইউটোপিয়ার মতোই লাগে আসলে, যে ইউনিভার্সাল বেসিক ইনকাম কি আদৌ হবে কিনা, এটা কোনো ফিজিবল আইডিয়া কিনা। হ্যাঁ, নাকি এটা শুধু যারা যে টেক নিয়ে, এখন তো যারা টেক নিয়ে যারা ক্ষমতায় আছে, বা যারা এটা নিয়ে পরিচালনা করছে সবকিছু, হুম, তো ওইটা তাদের একটা ইউটোপিয়া দেখিয়ে তারা ওই ক্ষমতাটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে কিনা, এটাও হইতে পারে। কারণ তাদের ওই এসবের কারণে তো প্রকৃতির অনেক ক্ষতি হচ্ছে, এটাও তো অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, আমাদের এই যে যান্ত্রিকতা, যে আমরা বললাম যে অতিমাত্রা এর ব্যবহার কি আসলে, এগুলো বেশিরভাগই আমার কাছে হাইপ মনে হয়। হ্যাঁ, যে এইগুলা এআই টিআই, হ্যাঁ অল্প বিস্তর আমরা ক্রিয়েটিভ ভাবে ইউজ করতে পারি, তো ওটা তো সব ফিল্ডেই করা যায়। হুম, ওটা সব ফিল্ডেই আমরা সেটা করতে পারি। টুকিটাকি যেভাবে আমাদের দরকার হয় আমরা ওটা সাহায্য নিয়ে করতে পারি, এবং কিছু কিছু জায়গায় এআই খুবই ইউজফুল হতে পারে। কিন্তু যেভাবে যে জিনিসটা দেখানো হচ্ছে, যে এআই মানে কি হয়ে যাবে, ওইরকমটা তো না আসলে। ওটা মনের একটা মানে প্রজেকশন বা একটা স্বপ্ন হতে পারে। হ্যাঁ, ইউনিভার্সাল বেসিক ইনকামটা আমার কাছে আসলে কাইন্ড অফ একটু ইউটোপিয়ার মতোই লাগে, যে এটা আদৌ কোনো মানে ফিজিবল কোনো আইডিয়া, বা এটা কোনো প্র্যাকটিক্যালিটি হবে কিনা, এটা আমার কাছে মনে হয় না যে ওইভাবে কোনো হওয়া সম্ভব। যে অ্যাবান্ডেন্সের কথা বলা যায়, সবকিছু একদম প্রচুর পরিমাণে থাকবে, তাহলে তো অসীম সসীমের ওই থিওরিতে যে সবকিছু গুবলেট হয়ে যাবে। মানে অ্যাবান্ডেন্স মানে কি, যে পৃথিবী নাই হয়ে যাক, সব শূন্য হয়ে যাক, শূন্য মানেই পূর্ণতা। এটা আধ্যাত্মিক হয়ে হয়ে গেল জিনিসটা। হ্যাঁ, তাহলে আমি সসীম হলাম কেন? আমি যদি অসীমই থাকতাম, তাহলে তো আমার এই সৃজনের কোনো দরকার ছিল না। আমি যেই মুহূর্তে সৃষ্টিটা করলাম ওই মুহূর্তে তো সব সসীম হয়ে গেল না। সসীম মানে লিমিটেশন। তো লিমিটেশনে যে আমি কিসের অ্যাবান্ডেন্সের স্বপ্ন দেখাচ্ছি এখানে? এখানে কেউ না কেউ, সবারই লিমিট আছে, এবং ওইখানে লিমিট থাকবেই। ইভেন ক্যালকুলাসে পর্যন্ত লিমিট আছে। তো এখানে আমি কিভাবে অসীম, তারপরে এই হাবি জাবি এগুলো আমি কল্পনা করবো আমার প্র্যাকটিক্যাল লাইফে? সম্ভব না। আর যদি আমি স্বপ্ন দেখিয়ে থাকি, এটা হলো বুঝি অ্যাগেন আইডিওলজি, যে এরকম একটা স্বপ্ন দেখাচ্ছি, এবার তুমি আমার পিছনে টাকা ঢালো, টাকা ঢালো, বা এটাতে তোমরা থাকো, সামনে পিকচার আবি বাকি, হ্যাঁ সামনে আরো অনেক কিছু আসবে, কিপ টিউনিং উইথ দ্যাট। হ্যাঁ, তো এভাবে মূলা ঝুলাই দিতেছি। তা আমার কথা হলো যে অ্যাবান্ডেন্স, তুমি সরাসরি বলো জিনিসটা, যে এগুলো আসলে এরকম হবে না, তারপরে যদি আপনার টেক নিয়ে ঘাটাঘাটি করতেছেন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা বলবে না, সবসময় একটা আশা দেখাইতে হবে। আশায় মানুষ বাঁচে, এবং মানুষ অ্যাকচুয়ালি, আমি অনেক জায়গায় গিয়ে অবাক হয়েছি, যে তারা জানে, মানুষ ভিতর ভিতর জানে যে আশা বলতে কিছু নাই, কিন্তু তারপরও তারা আশাকে এতটা আঁকড়ে ধরে থাকতে চায়, কারণ এটা না থাকলে সে দায়ী হয়ে যাবে মেন্টালি। তো একটা ফলস আশা হইলেও তার দরকার। তো এখানে আমার কাছে ওই মার্কসের ওই কোটেশনটা ভালো লাগে, ধর্ম হলো আফিম। আফিমকেও মানুষ ভুলে থাকে তার বাস্তবতা। তো এই যে আশা, ওইটা তো আশা দেখায় না, স্বর্গের আশা, জান্নাতের আশা, কত কিছু আশা। এই আশা ধরেই মানুষ বেঁচে থাকে তখন, কারণ তার জীবনে রিয়ালিটিতে এমন মানে কমপ্লেক্সিটি, এত ঝামেলা, এটা সে সহ্য করতে পারে না তখন। তো তখন এই যে আমাদের নানা ধরনের জিনিস লাগে, ইভেন আমি যদি বলি যে কমিউনিজমের আশা, আমি বেঁচে থাকবো মাত্র 50 কি 60 বছর, আমার বেশি বেঁচে কম থাকতে হয়ে গেল, অতিরিক্ত কম হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ, অনেকে আছে 50 60 বছরে ধরে নেয়। হ্যাঁ, তো আমি ধরলাম যে আচ্ছা সাইন্টিফিক ওই ওষুধপত্র খেয়ে হাবিজাবি খেয়ে আমি 70 80 বছরই বাঁচবো। গড় আয়ু বেড়ে গেছে এখন অনেকের, মানে আমাদের, তো ওই পর্যন্ত আমি বাঁচবো। তো আমার 70 80 বছরে কি ওই কমিউনিজমের যে লং চেইন যে একটা স্বপ্ন, ওটা কি পূরণ হবে আমার ব্যক্তিগত জীবনে? হবে না। তাহলে আমি কি করতে হয়, আমার ওই আশার জন্য আমার পুরো জীবনটা ব্যয় করে দিতে হবে। ব্যয় করার পর যখন দেখবো যে আমার জীবদ্দশায় তো কমিউনিজম আসছে না, তখন আমার ভবিষ্যৎ জীবনের উপরে আমাকে কি করতে হবে,
তাদেরকে শিক্ষা করতে হবে। এই জন্য অনেকেই আছে যে শেষ বয়সে যে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ এটার জন্য সে যে ত্যাগটা করছে ওর ফলাফলটা তো আসলো না। 50 বছর 60 বছর যায় দেখে যেটা হচ্ছে না, তখন সে ভিতরে ভিতরে অনেক বিরক্ত হয়ে যায়। তাহলে আমি কিসের পিছনে এতদিন লেগে থাকলাম, এত স্যাক্রিফাইস করলাম, এত কিছু করলাম, আর আমার পাশে আহ যে প্রলেতারিয়ের যে লোকটা ছিল, সে তো ইচ্ছা মতো যা মন চায় তাই খেয়ে দে সবকিছু করে উল্টাপাল্টা করে তার মতো করে জীবনযাপন কাটিয়ে গেছে। সে তো তার মতো সব, সে তো জানেও না কমিউনিজমের আইডিয়া কি। হ্যাঁ, তা আমি জেনে আমি হতাশ হয়ে গেলাম তখন, ওই ওই যে যে আমি একটা তো ওকে প্রবাদ আনতে পারলাম না। একটা প্রবাদ বাক্য আছে, দেখে তুমি যদি তোমার বিষের দোরগোড়ায় এসে না ভাবো যে সাম্যবাদ চাই, তাহলে তোমার মধ্যে হৃদয় নেই। আর যদি 35-এর হ্যাঁ। গোড়া পার করার পরেও তুমি ভাবো যে মানে কমিউনিজম আসবে, তাহলে তোমার মধ্যে মস্তিষ্ক নাই। ও, এগুলো হলো মানে রিয়েল কথাবার্তা। হ্যাঁ, তো যখন আমার কিছু নাই তখন আমি সাম্যবাদী আর কি। কারণ আমার তো কিছু লাগবে, তাই না? যখন আমার আছে তখন আমি কোনো সাম্যবাদী না, কেমন আমার তো হয়ে গেছে সব। আর ওইটা ওইটা আমি আমি দারুণ তো একটা ওইটা দারুণ একটা কথা বললে যে হ্যাঁ, বিভিন্ন ধর্মে স্বর্গের কথা বলা হয়, কমিউনিজমও একটা স্বর্গের কথা বলা হয়, যেটা হয়তো আমার জীবনটা সরিয়ে হবে কথা না। বলা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এটা কোনো না কোনো কালে হবে। হুম, আহ, শেষে পডকাস্টের শেষে যদি আমরা কিছু বাস্তব উদাহরণ নিই, যেমন হচ্ছে এমন তো না যে কমিউনিজম আমরা কখনো চোখে দেখেছি তো, সোভিয়েতে দেখেছি, চীনে একটা দশক অব্দি দেখেছি, তারপরে দেখিনি। এমনকি সত্যি কথা বলতে কি ভারতবর্ষে আমি কমিউনিজম দেখেছি একটা সময় অব্দি। এবার লোকে বিরোধ করতে বলে কি বলেন কি, ভারত তো সমাজতান্ত্রিক বা খুব বেশি হলে সোশ্যালিস্ট দেশ। আচ্ছা, খুব ভালো কথা। আহ প্রথমে ভারত নিয়ে বলি, তারপরে দুটো বাস্তব জলজান্ত উদাহরণ তো চীন ও মানে সোভিয়েত হুম, জি। ইউনিয়ন রয়েছে। ভারতে দেখো আমি কি দেখি যে উম, আহ, দেখো তো তোমাদের বাংলাদেশের সাথে হয়তো মিল পাবে, একটা স্কুলের ইউনিফর্ম আছে, আছে অবশ্যই, নিশ্চয়ই। তারপরে দেখবে হুম, যে হুম। স্কুলে একই ধরনের, সারা দেশে একই স্কুল, মানে প্রাইভেট স্কুল আসার আগে অব্দি দেখো একই স্কুল, একই পড়াশোনা। মানে একটা দেশ, রাষ্ট্র বা পার্টি যেটা ঠিক ভাবে সেটাই করায়। যে যেমন আগে হুম। কি হতো, যে সোভিয়েতে এই গাড়িটাই ভালো, সবাইকে এই গাড়ি কিনতে হবে, যেটা পার্টি ঠিক করে দিয়েছে সেটাই। তারপরে ভাবো হচ্ছে আহ এই যে কি বলে, যেমন সোভিয়েতে যেমন একটা ছিল পার্টিতন্ত্র, পার্টির যারা লোক তারা খুব উঁচুতে, ওরা মানে রাজবংশের মতো। যেমন উত্তর কোরিয়াতেও এখন তাই হ্যাঁ, হ্যাঁ। দেখবো যে উত্তর কোরিয়ার বিভিন্ন সিরিজে এইটা খুব ভালো দেখায় যে ওখানকার যেই হোক পার্টির লোকেদের সাথে খুব ঘনিষ্ঠ হতে চায়, মানে ওখানেই ক্ষমতা, ওখানে ইয়ে। দেখবে কি আমাদের দেশগুলো তো সেরকমই আছে, যে নেতা মন্ত্রীর একটা হাত ধরে ফেললেই এটা কিছু একটা হয়ে যাবে। আমেরিকায় গিয়ে দেখবো নেতা মন্ত্রীর হাত ধরে কতটা হবে। হ্যাঁ, একেবারে যদি হাত করে নাও যে তোমার টাকাতেই সে চলছে, তাহলে হতে পারে। কিন্তু দাদার পাশে একটু কি দাঁড়ালাম, দুটো ছবি তুললাম, ওতে তোমার ব্যবসাপাতি কিছু দাঁড়াবে না আর কি। কারণ ওখানে তোলাবাজি তো হয় না, যাই হোক। আন্ডারওয়ার্ল্ড থাকতে পারে, কিন্তু আন্ডারওয়ার্ল্ড আন্ডারেই থাকে, মানে উপরে উঠে আসে না, যে সব জীবন একেবারে প্রভাবিত করছে। তারপরে আহ যেটা দেখি সেটা হচ্ছে আহ কি বলবো, যে এই দেখবে যেমন ভাতার কথা বললে, এখানে বিভিন্ন জিনিস দিয়া নেওয়ার কথা। তো এখানে পার্টি নিয়ন্ত্রণ রয়েছে, পার্টির ক্ষমতা রয়েছে, সবাই পার্টির দিকে যেতে চায়, ঠিক আছে। ব্যবসাপাতির দেখবে খুব অসুবিধা ছিল একসময় ভারতে। তো এই তো 1991 পরে লিবারালাইজেশন হলো, তোমাদের ওখানে হয়তো একসময় হয়েছে, তার আগে সেরকমই চলতো, ঠিক আছে। হুম। তো এই করে করে তো দেশ তো জলাঞ্জলি হয়ে গেছে। যেমন ভারতের তো ফরেন রিজার্ভ বলে কিছু ছিল না, মানে সোশ্যালিজম বা কমিউনিজম ফলো করতে করতে শেষে তো বাজার মুক্ত করতেই হলো, নাহলে কি হতো, দেশটা হ্যাঁ, তো হ্যাঁ, পুরো হ্যাঁ। পুরো ভিখারি হয়ে যেত, হুম। কিচ্ছু করতো না। তো এই একটা দেখি। এবং তারপরে আস্তে আস্তে এই পথে তার আসতেই হলো যে বাজার অর্থনীতি খুলতে হবে, প্রাইভেট স্কুলকে সুযোগ দিতে হবে, ব্যবসা করার ক্ষেত্রে এত বিউরোক্র্যাটদের বা এই আমলাদের এত নিয়ন্ত্রণ এই জাতাকলের থেকে বের করতে হবে আমাদের। যে এখন ইজ অফ বিজনেস বলে একটা ভালো শব্দবন্ধনী চলছে ভারতে, যে না, তুমি ব্যবসা করতে চাও, 14 না 7 দিনের মধ্যে যদি পারমিট না দেয়, তাহলে ধরে নেওয়া হবে সরকারি ভাবে যে পারমিট দিয়ে দিয়েছে। মানে এটা আবার সরকারি দপ্তরের দায় যে তোমাকে বলবে, ঝুলিয়ে রাখা যাবে না, বলবে যে এই কারণে দেওয়া হয়নি, সেটা ঠিক আছে, হুম। যে ঝুলিয়ে রাখবে অনন্তকাল হতে, হুম। সেটা যাচ্ছে। তো এই একটা দেখি যে এই যে কমিউনিজম ইয়ের থেকে, যে আর দেখবেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুটো দেশ একেবারে পাশাপাশি। উত্তর কোরিয়া হতদরিদ্র দেশ, দক্ষিণ কোরিয়া মানে সামাজিক ভাবে ভেঙে পড়লেও, মানে
প্রচুর সম্পদ রয়েছে, প্রাচুর্য ভোগে তারা, ঠিক আছে। তো হুম। এইখানে আমরা ওই সোভিয়েত ইউনিয়ন আর কি বলে চীনে আসবো, তার আগে এইটা তোমার কাছে থাকলো যে এই সব দেশই প্রথমে এই নটাঙ্কি করতে করতে বলে না, শেষে ভোলা বাড়ি চলেই আসে, রইল ঝোলা চললাম। হ্যাঁ, হিন্দিতে নাকি সেটা, বাংলাতেই আছে মনে হয় একটা প্রবাদ বাক্য, যে শেষে হরিণাকে বাড়িতে চলেই আসে, সে সন্ধ্যা হলেই বাকি। হ্যাঁ, ওই জার্মানিতে তো এটা হয়েছে, যে বার্লিন দেয়াল, পরে বার্লিন দেয়াল ভেঙে দিল না। এক সাইডে অন্ধকার, তো মানে গরিবী, আর এক সাইডে প্রাচুর্য। হ্যাঁ, উৎপাদন ব্যবস্থা, মানে দুইটারই সমালোচনা থাকলেও, মানে এই যে আহ গরিবের যে এক্সাম্পলটা, এটা তো অনেক জায়গাতে, অনেক জায়গাতেই তো খেয়াল করা যায় আসলে। এটার এক্সাম্পল ইতিহাসে আছে। এটা এটা নিয়ে এই করার কোনো মানে যে ওই প্রণোদনা তো থাকে না। স্যার লেনিনেরও তো আসলে কিছু করতে হয়েছিল না ওই সময়। তুমি তুমি যেটা পরে এক্সাম্পল দিয়ে বলবা, সোভিয়েত ইউনিয়নে তো এটা এটা আসলে করতে হয়, কিছু ক্যাপিটালিজম মুক্ত করতে হয়। না হলে ব্যাপারটা হলো যে আমার কাছে টাকা পয়সা আছে, আমি থাকবোই না এখানে। আমারটা নিয়ে যদি ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়, তা তাহলে আমি শঙ্কায় থাকবো, ভয়ে থাকবো। আমি কি করবো, আমি আমার সম্পত্তিটা আমি কেন দিব, আমার সম্পত্তি না। আমি ওটা নিয়ে দিয়ে আগে পালানোর চেষ্টা করবো, যে ভাই আমি যাই, চলে যাই, টাটা বাই বাই। আর দিলেও তখন কি হবে, ওই একই ওই থিওরিতে চলে যাবে, ওই ব্যাপারে চলে যাবে যে আমি গরিবই মানে সমানভাবে গরিবই ভাগ বাটোয়ারা করতেছি। হ্যাঁ, এটাই এটার এর পরিণতি হবে জিনিসগুলো। তো জিনিসটাই এটা আসলে, মানে ওই বললাম না যে যখন মানুষ যুবক বয়সে থাকে, তো যুবক বয়সে তো অনেক কিছুরই অভাব হয়, টাকা পয়সা থাকে না, এটা চাকরি দরকার হয়, এটা এসব না থাকলে নারীও থাকে না, কিছুই তো থাকে না। তো এই জন্য আমাকে একটা বিদ্রোহী হইতে হয়, কম্পিট করতে হয়। তো যখন টাকা হয়ে যায়, টাকার সাথে সাথে একটা বাড়িও হয়ে যায়, বাড়ির সাথে সাথে একটা নারীও হয়ে যায়, তখন আসলে বামপন্থাটা মেনটেন করা খুবই কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, কারণ তখন তখন তো ওই জিনিসটা আমার কাছে চলে আসে না। তো এই জন্য তখন বামপন্থাটা আর অতটা করা হয়ে ওঠে না। মানে কিসের বিপ্লব করবো এখন? বামপন্থা কি তাহলে একটা ট্রেনের মতো, যতক্ষণ স্টেশন না আসছে ট্রেনে উঠলাম, তারপর স্টেশন আসাতে নেমেও গেলাম? মানে এখন এটা ও, মানে যারা পড়াশোনা করছে তারা বলবে যে না না না, এটা তো বলে নাই কখনো, হ্যান ত্যান। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কথা হলো আমি অলওয়েজ একটা জিনিস বলি যে আমার কোন কিতাবে কি লেখা আছে, ওইটা তো আমি আমার বাস্তবিক লাইফে তো ইফেক্ট হবে না। আমি দেখবো আমার বাস্তবে কি চলতেছে, ওটা দিয়ে তো মানুষ বিচার করবে না। কারণ ওই কিতাবের তাহলে মূল্যটা কি, মানে ব্যবহারিক অ্যাসপেক্টটা। বলবে যে না তুমি তো থিওরি বুঝো নাই, বা তোমার তো এই থিওরিতে এটা নাই। আমার কথাটা আছে, ঠিক আছে, থিওরি বুঝে আমি বাস্তবে কি পাচ্ছি। একটা সবজিওয়ালা, একটা কৃষক, সে তো দাস ক্যাপিটাল পড়বে না, সে তো জানে, নামও শুনে নাই হয়তোবা। তো তার সাথে আমি তাহলে কিভাবে কমিউনিকেট করবো, বা বা আমি কিভাবে এই জিনিসটা চর্চা করবো? হ্যাঁ, তো আমাকে কি করতে হবে, আমি যদি গ্রাউন্ড রিয়েলিটিতে চলে যাই, আমাকে তাকে আগে তার সাথে মিশতে হবে, তার সাথে বসে কথাবার্তা বলতে হবে, বা তার যদি কোনো ইস্যু থাকে তার ওইটা তার বাস্তবিক সমস্যাটা সমাধান করতে হবে। ওইটা যদি আমি করি, তাহলে তার সাথে আমার সম্পর্ক ভালো হয়ে গেল না? তো এটার জন্য কি আমার খুব বেশি থিওরি পড়ার দরকার আছে? আমাকে একটু মানবিক হইলেই হয়। আমাকে একটু আমার শ্রেণী, যে আমার যে উচ্চ শ্রেণী আছে, যে আমি যে খুব এলিট, ওই জায়গা থেকে বেরোয় আসলেই হয়। আমি আমার বাস্তবে অনেক সময় দেখি, আমাকে একটা রিক্সাওয়ালা খাবার সাথে, হ্যাঁ, এটা আমি রিয়েল এক্সাম্পল দিতেছি। রিক্সাওয়ালা খাবার সাথে, যে ভাই এই বুট খাবেন কিনা আপনি। তা আমি তো বাইরের জিনিস ওইভাবে মানে যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি বলছি, ভাই লাগবে না, আমি খাবো না। তো পরে আমার 2 মিনিট পরে আমার স্মরণ হয়েছে যে আরে, এই লোকটা মনে হয় আমাকে পরীক্ষা করতেছিল যে আমি খাবারটা খাই কিনা। কারণ সে রিক্সাওয়ালা। পরে দেখলাম যে ঠিক তাই হয়েছে। পরে আমি বুটটা নিয়ে খাইছি, কারণ আমার ভেতরে ওটা ক্লিক করছে যে আচ্ছা এই কাহিনী হয়েছে। তা পরে এসে বললো যে হ্যাঁ, আমি এরকম অনেককেই সাধি আর কি, আমি হয়তো বা রিক্সাওয়ালা, এই জন্য আপনি হয়তো বা খাবারটা নেন নাই। সে কিন্তু আমাকে এলিট ভেবে বসছে আর কি, যে না আমি হয়তো রিক্সা চলতেছি, হয়তো বা ওইরকম করতেছি, এখন আমি বুট সাধতেছি, সবাই হয়তো বা খায় না, রিক্সাওয়ালাকে গালিগালাজ করে, হাবিজাবি করে। হ্যাঁ, তো এরকম অবস্থা হচ্ছে। কিন্তু আমি কিন্তু, সে বোঝে নাই হয়তো বা, কিন্তু এই যে এক একজন মানুষের বঞ্চনাটা এইভাবে থাকে। তা আমি কাজ করি, কিন্তু ওই যে আমি নিচু তলা, আমি উঁচু তলা, এই যে একটা বৈষম্য না,
আমাদের ভেতর থেকে এটা বের হয়ে মানুষের সাথে মিশতে হবে। যদি আমি অ্যাকচুয়ালি যদি কাউকে ওইভাবে, লিস্ট আমি তাকে সম্পত্তি দিয়ে সমান না করতে পারি, কিন্তু সম্মানের জায়গাটা দিতে তো পারি। যেন তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার সাথে আমি মিশতেছি উইথাউট এনি বৈষম্য বা ডিসপ্যারিটি, ওইটা ছাড়া। আচ্ছা তো এটা 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 করতে গিয়ে সব লাগে কিনা আমি জানি না, কিন্তু এইগুলো হলো চর্চার বিষয়, রিয়েল চর্চার বিষয়। আমরা তো ওই চর্চাটা করি না। আচ্ছা শেষে যেমন কি বলে আহ মার্কস কখনো ডারউইনের তত্ত্ব পড়েছে কিনা আমি বলতে পারবো না, মনে হয় দুজনে প্রায় সমসাময়িক নাকি নাকি একবার দেখেন। আহ তা- তারা সবাই আসলে, আমি যদি এখানে খুব এই বলি, ডারউইন, মার্কস, ফ্রয়েড, তারপর আলবার্ট আইনস্টাইন, এরা তিনজনই তো, এরা এই যে চারজনই তো পুরো দুনিয়া চেঞ্জ করে দিল না মানুষের। এবার চারজনই ইহুদি কিন্তু। হ্যাঁ ঠিক আছে? চারজনই চারজনই ইহুদি। ফ্রয়েড ইহুদি। না না, এই নিয়ে তাহলে পরে একদিন আলোচনায় বসতে হবে, বিশাল ব্যাপার তো। যেমন আমি বলছি। না, আমি আরেকটা একটু জিনিস ধরিয়ে দেয় আরেকটা, মানে চারজন দেখো কি করছে। ডারউইন বলল টিকে থাকার থিওরিটা দিল, মানে মানুষের যে কঠিন সার্ভাইভাল, মানে বেঁচে থাকার জন্য যে মানুষের যে আজন্ম লড়াই, এটা বললো সার্ভাইভালটা। ফ্রয়েড বলল যে মানুষের সবচেয়ে প্রেসিং ইস্যু যৌনতা, এটা নিয়ে এসে একটা বিশাল বড় থিওরি দিয়ে দিল। তারপরে আলবার্ট আইনস্টাইন তো এই যে টেকনোলজিক্যাল বা আধুনিক ভাবে যে এই যে আপেক্ষিক তত্ত্ব, রিলেটিভিটি থিওরি দিয়ে, এটা দিয়ে তো পুরা চিন্তা ভাবনা, কোর্সই বদল করে দিল। আর মার্কস এসে বললো কি, এই যে অর্থনীতি, টিকে থাকা অর্থনীতি হাবিজাবি, একটা বন্টন করে দাও সবাইকে সমান, বা এই শ্রেণী বৈষম্য এগুলো ধরে বিষয়গুলোকে একটা সাম্যের ভিতর নিয়ে আসো। তো চারজন মানুষের চারটা জিনিস দিয়ে আর কি, মেইন যে চারটা ইস্যু, ওইটা নিয়ে তারা ভূমিকা অবদান আছে। আমি এটাতে মাঝে অবাক হয়ে যাই যে মানে সব জায়গায় কেন ইহুদি, এদের ব্রেন আসলে কি দিয়ে তৈরি, এটা নিয়ে একটা গবেষণার বিষয়। এই ইউval হারারি, সেও তো ইহুদি। হ্যাঁ, না উনি অবশ্য বলেছে যে ইহুদিদের মধ্যে ওই যে বলে না, এই ওদের ধর্মীয় গ্রন্থ পড়ার বিষয়ে খুব জোর দেওয়া হয়, তুমি কটা গ্রন্থ পড়েছো, এই তুমি কটা গ্রন্থ পড়েছো। তো এই পড়ার যে ধর্মীয় গ্রন্থ পড়ার যে নেশাটা বা সমাজে উঁচু চোখে দেখা হতো, তা সমাজে ওইটা এখন উঁচু চোখে দেখা শুরু হতে লাগলো যে বেশি বইকে পড়েছে ধর্মীয় গ্রন্থের বাইরেও, তো বেশি পড়ছে বাইরে। তাই বেশি ভালো জ্ঞান চর্চা করছে। এমনি শেষে যেমন হ্যাঁ উনি কার্ল মার্কস এবং কি ভদ্রলোকের নাম জানো, চার্লস ডারউইন ডারউইন। সমসাময়িক লোক ছিলেন। তো সমসাময়িক লোক ছিলেন বলে তারা একে অপরের কাজ কতটা পড়েছেন আমি জানি না। এখন ডারউইন আসার সময় যে যোগ্যতমের উদ্বর্তনের তত্ত্ব দিয়েছিলেন, তখনও তো উনি এই কথাটা মানে ডিএনএ তো জানতো না যে বংশধারার মানে ধারকটা কি, বংশগতির ধারক জিনিসটা কি, কোন জিনিসের মাধ্যমে পিতামাতার থেকে সন্তানের জিনিসটা যায়। তো এই যে মার্কসের তত্ত্বটা সম্পূর্ণ মনে হয় কিনা এই সম্ভব, হ্যাঁ অবশ্যই সম্ভব, যদি সবাই হচ্ছে একই বাপের বেটা হয় আর কি। মানে পিঁপড়ের মতো, পিঁপড়েদের মধ্যে জিনগত কোনো মানে একই বস্তির পিঁপড়ে বা একই গোষ্ঠীর পিঁপড়ে, তারা সবাই একই মায়ের থেকে বেরিয়েছে, পিঁপড়েদের যে রানী হয় তার থেকে। তো তাদের জেনেটিক ডাইভার্সিটি বলে কিছু নেই, তারা ক্লোন এক একজন, মানে ক্লোন না দুঃখিত, কিন্তু তারা ভাই বোনের মতো একটা আর কি, ঠিক আছে। তো সেইভাবে তারা চলছে, কিন্তু মানুষের তো ভাই বোন সেরকম না, একটু অনেকটাই দূর। শেষ কবে সে শেষ পূর্বপুরুষ ছিল, এক ছিল, সেইভাবে তো ধরা যায় না, অনেক বৈচিত্র্য চলে এসেছে। তো এইভাবে যে সবাইকে দিয়ে খাওয়া, এটা এই ভাই বোনের মধ্যেই চলে, মানে না কমিউনিজম চলে ঘরের মধ্যে, চলে খুব ভালোই চলে, যে হ্যাঁ বাইরে ঘরের এই জনের ছোট ছোট গোষ্ঠী, ছোট গোষ্ঠীর ভিতরে। হ্যাঁ যে বাবার একটু অসুস্থতা হয়েছে, বাবা না হয় কদিন ধরে একটু যে বাড়িতে যে দুধ আছে তার একটু বেশি খায়, তার এখন সুস্থ হয়ে ওঠা লাগবে, তাকে বেশি দিচ্ছে। এত আমরা ক্যাচর ম্যাচর করি না যতটা এই ওই 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 জেলার লোকের অত বেশি দেওয়া হলো কেন ইত্যাদি, ঠিক আছে, যেটা আমাদের হয় মাঝে মাঝে। তো যেহেতু ডিএনএর যে তত্ত্বটা রয়েছে সেটা তখনও আসেনি, বা হয়তো তিনি ডারউইনের কথা পড়েছেন কিনা জানি না, তো এটা খুবই অবৈজ্ঞানিক লাগে জিনিসটা, যে এইভাবে মানুষ রয়ে খেয়ে মানে দিয়ে খেতে পারে। আর বিষয় যেটা শেষে আমরা বললাম যে দুটো তো জলজান্ত উদাহরণ রয়েইছে, যে একটা সোভিয়েত ইউনিয়ন, একটা চীন। সোভিয়েত ইউনিয়নের একটা উদাহরণ আমি চীন। যখন
সোভিয়েত ইউনিয়নে কি হয়েছিল, যখন খুব সম্ভবত একটা ইউক্রেনই ছিল, ইউক্রেনে প্রচুর গম উৎপন্ন হয়, এগুলো জানি, চাষবাস খুব ভালো হয়। তো ওখানে কিছু লোকের বংশ পরম্পরায় জমি তাদের হাতে ছিল, ভালো কথা। তারা চাষবাস করতো। সোভিয়েত ইউনিয়ন কি করলো, ইউক্রেন দখল দেওয়ার পরে আহ নেওয়ার পরে সেই জমিগুলোর বন্টন শুরু করে দিল, আমরা নিয়ে সবার মধ্যে বিলিয়ে দিলাম। যাদের মধ্যে বিলি করলো তারা চাষবাস কিছু জানে না, কিছু বোঝে না, ঠিক আছে। হ্যাঁ এই একটা তখন এই রেড ফ্যামাইন এরকম একটা বলে, কি লাল মহামারী, ঠিক আছে, এই একটা জিনিস ওখানে দেখা গেল। চীন একটা কি করলো, যে ওই মাও জেদং এর সময় যে তোমার জমিতে তুমি চাষ করবা, রাষ্ট্রকে জমা দেওয়া, আবার তারপরে রাষ্ট্র সবার মধ্যে বিলিয়ে দেবে। তো এবার মানুষ ভাবলে কি, আমি যাই দেবো, আমি আমার প্রয়োজন অনুসারে পাবো, আমি যাই দিই, 5 দিই, 6 দিই, 10 দিই, আমি আমার প্রয়োজনের 5ই পেয়ে যাবো। তো কেউ ঠিক মতো চাষ করলো না, চীনে মহামারী দেখা গেল, কত কোটি লোক মরে গেল না খেয়ে। তো এই জিনিসটা এত অবৈজ্ঞানিক মনে হয়, যে এইভাবে এই প্রয়োজন অনুসারে পাবা, ক্ষমতা অনুসারে কাজ করবা, সবাইকে দেখবা, সবাইকে নিয়ে চলবা। তো জলজান্ত দুটো উদাহরণ রয়েছে। আর একটা শেষে খালি বলবো, সোভিয়েত ইউনিয়ন নিয়ে ইউভাল নোয়া হারারির তার সাম্প্রতিক বই নেক্সাসে ওখানকার কুলাগ আর গুলাগ ব্যবস্থা নিয়ে কথা বলেছে। গুলাগ খুব সম্ভবত ওই যেখানে দেশদ্রোহীদের রাখা হতো ওখানে, আর কুলাক মনে হয় খুব সম্ভবত যারা দেশদ্রোহী তাদের বলা হতো, উল্টোটাও হতে পারে। তো কি হতো কি, যারা পার্টির লোক তাদের ভাবো তোমার সাথে আমার একটু ঝাল রয়েছে, ঠিক আছে, তো তোমার, আমি পার্টির লোক, আমি কি করে হলো তোমাকে ধরিয়ে দিলাম পার্টিতে। বা যেখানে যে সমীক্ষা চাচ্ছা, এখানে দেশদ্রোহী কারা রয়েছে বা রাষ্ট্রদ্রোহী, কমিউনিজমের বিরোধী কারা রয়েছে, ওরা বলে না প্রতি বিপ্লবী, যে ব্যবহার করে, যে আমরা বিপ্লব করেছি, আমাদের বিপ্লবের উল্টো দিকে কে রয়েছে, তাদের চিহ্নিত করার একটা ইয়ে করবে, যাদের কুলাক বলা হয়। এবং সেখানে কি করা হবে, যার যার সাথে ঝাল সেই গ্রামে সেই শহরে তাদের ধরিয়ে দিতে লাগে। এইভাবে সোভিয়েত গান করা হয়েছে, এত গান গাওয়া হয়েছে সোভিয়েতে এই, সোভিয়েতে ওই। হ্যাঁ, সোভিয়েতে কিছু নীতি আমরা ভালো পেয়েছি, যে সবার শিক্ষা বা রাষ্ট্র শিক্ষা কি করে দেবে, সৎভাবে যদি দেওয়ার চেষ্টা করতে পারে, স্বাস্থ্য সুরক্ষা একটা দেওয়ার, এই বীমা ব্যবস্থা, ঠিক আছে, জনগণের সরকারের তরফ থেকে, এই একটা জিনিস আমরা সোভিয়েতের কাছ থেকে শিখি। কিন্তু ওখানে যে ব্যবস্থাতে এত পেঁচানো ছিল, সেই একই বলছে সাম্য, যে এ ওর যার সাথে ঝাল তাকে ধরিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর এদিকে তো দুটো মহামারীর কথা বললাম, অবৈজ্ঞানিক পুরোটা। এই জিনিসটা কিভাবে দেখো? হ্যাঁ, এটা ডেফিনেটলি, এটা আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম আসলে, যে এইসব জায়গায় কমিউনিজম বা এই থিওরি গুলাকে প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে, ওই জায়গার সবগুলোতেই দেখা গেল যে একটা গরিবই প্রতিফলিত হয়েছে আসলে। আবার কিছু কিছু দিকগুলো যে তুমি কমন বলা, শিক্ষা, স্বাস্থ্য, আমি যদি কিউবার দিকে তাকাই, ফ্রি হেলথ কেয়ার, তারপরে ফ্রি এডুকেশন, এগুলো কিছু ভালো দিক। এখন কথা হলো যে একটা থিওরির তো সবকিছু খারাপ হবে না, তাই না? মানে কিছু ভালো জিনিসও পাওয়া যাবে। তো এখন আমি কি ঢালাও ভাবে বলবো যে ক্যাপিটালিজমের সবই খারাপ? কিছু ভালো তো আছে অবশ্যই, তাই না? কিন্তু আমাদের ঝামেলা হলো আমাদের ফোকাস গুলো না সব খারাপের দিকে চলে যায়। মানে আমাদের এখন একটা কম্বাইন একটা ব্যাপার লাগবে। যেমন মানে ক্যাপিটালিজমের যদি আমি মেইন একটা ফোর্সিং পয়েন্ট দেখি, সেটা হলো ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাতন্ত্রতা, স্বাধীনতা, লিবার্টি। হ্যাঁ, তো এইটাও মানুষের লাগে। আর আমি যদি কমিউনিজমের একটা ব্যাপার দেখি, যেটা হলো কালেকটিভিজম, বা একসাথে সোশ্যালিজম, সোশ্যাল ভাবে যে ফাংশনালিটির যে বিষয়গুলো আছে। তো এইটারও কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে। তা আমাদের দুইটাকে এক করতে হবে। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে এই দুইটাকে আমাদের এক এক করতে হবে। ইন্ডিভিজুয়ালিজমের ভালো দিকগুলো আমাদের নিতে হবে, ব্যক্তির গুণের বিকাশ, ইউনিক গুণাগুণের বিকাশ, এবং কালেকটিভিজমের যে আছে যে সবাইকে যে শেয়ার করা বা একটা সুন্দর সিস্টেম আনা, কনসাস সিস্টেম আসা, মানে কনসাস ব্যক্তি, কনসাস সিস্টেম, এই দুইটাকে একদম মার্চ করে দিতে হবে আমাদের। এটা যদি আমি করি, তাহলে দেখা যাবে যে একটা বেটার সিস্টেম, বা আমরা আমরা এখন যে অবস্থায় আছি ওখান থেকে একটা ভালো একটা সিস্টেম ইমার্জ করতে পারে। তো আমাদের এই জন্য এখন চ্যালেঞ্জ হয়ে গেছে কি, যে আমাদের একই সাথে ব্যক্তিগত ব্যক্তি স্বাতন্ত্রতার যে বদ গুণাবলী আছে, যেমন স্বেচ্ছাচারিতা, উশৃঙ্খলতা, বা মানে আমি ইচ্ছা মতো খালি ভোগ চড়িয়ে বেড়াবো, তো এটা তো আমার জন্যই ক্ষতিকর। না, আমার জন্য কিন্তু দিন শেষে ক্ষতিকর। আমি যদি অতিরিক্ত ভোগ করি, তাহলে তো আমি আসলে অসুস্থ হয়ে যাবো, আমি ভোগ করতে পারবো না। তো এইটা মেনটেন করা, এবং একই সাথে মানুষের সাথে সুসম্পর্ক করা, সোশ্যালাইজিংও করা এবং শেয়ারিংও করা। কারণ আমি যদি বিকশিত হই, আমার ভিতর তো ওভারফ্লোয়িং হবে সবকিছু, তখন আমি এমনিই ভালোবেসে অন্যকে দিতে যাব। তো এই দুইটা একসাথে মার্চ করা, এইটা হলে
আমার মনে হয় যে এই যে একচ্ছত্র ভাবে কমিউনিজম একটা করা, তারপর একচ্ছত্র ভাবে যে ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যাওয়া, এই দুইটার ঝামেলাটা মনে হয় কমে যাবে এই জিনিসটা। আর আর কারণ আমরা তো ইতিহাস থেকে দেখছি এটার পরিণাম কি হচ্ছে, আর এখন ক্যাপিটালিজমের পরিণাম আমরা দেখতেছি। তো আমাদের এই ভুলগুলা থেকে শিক্ষা নিতে হবে। চায়নাতে কিন্তু এখন ই করে না চায়নাতে তো এখন একটু ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ান পার্টি স্টেট চলতেছে আর কি, মানে ওরা এক একটা পার্টি ব্যালেন্স করার চেষ্টা করতেছে। এক পার্টি কিন্তু ক্যাপিটালিজম দারুণ। হ্যাঁ, এক পার্টি ক্যাপিটালিজম, মানে টেকনোলজির দিক দিয়ে তারা প্রচুর প্রোগ্রেস করতেছে, সবকিছু করতেছে, আবার এডুকেশনটাও ঠিকঠাক রাখতেছে, এদিকে সবাইকে একটা নিয়ন্ত্রণের ভিতরেও রাখতেছে, সুযোগ সুবিধাও পাচ্ছে জনগণ। আর আমার কাছে মনে হয় যে এখানে একটা মানে একটা চিন্তা আসে যে সবাইকে আসলে স্বাধীনতা চায় বা ওই মুক্ত ব্যাপারটা চায়, তারা কি তারা হ্যান্ডেল করতে পারবে, নাকি আসলে তারা খালি সুযোগ সুবিধা চায়। আমি যদি আমাদের বাংলাদেশের একজন জনগণের যদি ওই মিমের ব্যাপারটা যদি বলি, সে বলে সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষের চারটা জিনিস চায়: আয়েশ, আরাম, খাওন আর চোদন। আর এখন নির্বাচন হচ্ছে না, এই জন্য পাঁচটা দ্রুত নির্বাচন। ঠিক আছে, হ্যাঁ, এই পাঁচটা মানুষের মৌলিক অধিকার। তুমি মানুষকে নিয়ে রাজনীতি করবা, কাজ করবা, এই চারটা জিনিস ফিল আপ করতে হবে। ম্যাকিয়াভেলি তো পুরো প্র্যাগম্যাটিক একটা মানে রিয়ালিস্ট। হ্যাঁ, যে এই চাণক্যর মতো রিয়ালিস্ট, যে তোমাকে মানুষের, তুমি যদি স্বৈরাচারী হও, তুমি ডিক্টেটর হও, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, জাস্ট এনশিওর দ্যাট ফোর্থ থিং: আয়েশ, আরাম, খাওয়ানোর চলো। এটা জানি সব মানুষ পায়, না হলে তারা ডিস্ট্রেস হয়ে যাবে, তোমাকে একদম উৎখাত করে দেবে, সোজা কথা। এখন তুমি কমিউনিজম প্রতিষ্ঠা করে করো, ক্যাপিটালিজম প্রতিষ্ঠা করে করো, ডেমোক্রেসি ডেমোক্রেসি তো হবেই না, কারণ ডেমোক্রেসি মানে একটা ভুয়া জিনিস লাগে আমার কাছে মাঝে মাঝে। আমারও কারণ লাগে, পরে একটা ডেমোক্রেসি আলোচনা করা যাবে, আমারও লাগে বা ভালো মিল আছে। ডেমোক্রেসি চর্চার জন্য তো ওরকম কনসাস হইতে হবে। কেউ জানেই না যে ওই সংবিধান করে দেখছে সবাই যে সংবিধানে কি কি আছে, তো ডেমোক্রেসি চর্চা হবে কোথা থেকে? সব জায়গায় আমার মানো কি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, হবে না জিনিসটা। এটা গেল এক জিনিস। তারপরে তুমি ধরো আনো, রাজতন্ত্র আনো। তুমি যেই তন্ত্র মন্ত্রই আনো, তোমার এই আমি যদি ফিক্সড ভাবে এটা ধরি যে বেশিরভাগ মানুষই কাইন্ড অফ অতটা কমপ্লেক্স চিন্তা করে না, কমপ্লেক্স চিন্তা খুব রেয়ার রেয়ার কয়েকজন মানুষই করে, বা কিছু গোষ্ঠী বা অল্প কয়েকজন মানুষ করে, বেশিরভাগই হলো খুব নর্মাল চিন্তা ভাবনা করে, তারা সাধারণ। তো তাদেরকে নিয়ে যদি আমার কাজ করতে হয়, তাহলে এই যে এই চারটা জিনিস আমার করতে হবে। এবং সাম্যবাদ আর কিছুই নেই, এই চারটা জিনিসের সমবন্টন। এই যে নেপো কিড, তারপরে শো অফ কালচার, কেন তাদের এত জ্বলে? দেখে যে সে তার গার্লফ্রেন্ড নিয়ে ছবি দিতেছে হাসি খুশি ভাবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, আমার দিকে চলে না। না 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 না, বিষয় বা যার নাই তার যে সে নিজে টাকা দিয়ে যদি দিত কোনো বিষয় হতো না, তাহলে বলবো কি জনতার মধ্যে দোষ আছে যে এত মানে হিংসা কিসের। ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক নেতার ছেলে মেয়ে, রাজনৈতিক নেতা কিন্তু অত বড় লোক হয় না, দেখবেন হ্যাঁ, শুধু মাইনে নেয়, অনেক কিছুই নিয়েছে, হ্যাঁ, নিয়ে ওকে পাঠিয়েছে, শুধু মাইনে নিয়ে রাজনৈতিক নেতা এত টাকা হয় না যে নেপোকিট বানিয়ে দেবে ছেলে মেয়ে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে তো এই বিষয়টা আছে যে তখন দেখে যে একটু দুর্নীতি করে মনে হয় এইসব করছে হাবি জাবি। হ্যাঁ, তো তারপরে ওই যে জেলাসির যে বিষয়টা, এই এই ব্যাপারগুলো আমি একটা, আমার কাছে তখন মাঝে মাঝে মনে হইতো যে আসলে এই দুনিয়াটা কি তাহলে এইভাবে দেখা যায়, যে আসলে আমাদেরকে জেলাসি ম্যানেজমেন্ট, তাহলে মনে হয় একটু স্থিতিশীলতা আনা যাবে। কারণ কিছু হইলে তো দেখা যাচ্ছে যে এখানে তো অর্থ সম্পদের সংকট আছে, রিসোর্সের সংকট আছে। সো এখন যদি আমি একাই পেয়ে যাই, তাহলে তো আমি রিস্ক ফ্যাক্টরে থাকি। তো আমার কাছে ইউরোপের সিস্টেম তুলনামূলক বেটার লাগে, যেমন ওরা একটা ওয়েলফেয়ার স্টেট বানাই নিছে। কিন্তু এখন কথা হলো যে ইউরোপের কন্ডিশনও তো আমার বুঝতে হবে, ওখানকার ভূগোল বুঝতে হবে, ওখানকার পরিবেশ, জনগণ, আয়তন, এগুলো তো আমার বুঝতে হবে। আমি একটা জিনিস দেখছিলাম যে চায়নাতে যতটুকু আয়তন, মানে চায়নার জনসংখ্যা কিন্তু বেশি, বাংলাদেশেরও বেশি, ভারতেরও বেশি, কিন্তু ওদের আয়তনটা, চায়নার আয়তন কিন্তু অনেক। ওদের ওই যে প্রতি বর্গ মিটারে মানুষ জনগণ যদি আমি হিসাব করি, তাহলে দেখা যায় যে জনঘনত্ব কম। কিন্তু আমাদের এখানে জনঘনত্ব অনেক বেশি, পার বর্গ মিটারে মনে হয় আছে 1015 জন। হুম, চীন তো ভারতের থেকে এটা অকল্পনীয়। চীন ভারতের থেকে প্রায় 3 গুণ বড়।
এই জনসংখ্যা। তাহলে এই জন্য অনেক ফ্যাক্টর আছে আসলে, অনেক ফ্যাক্টর আছে। তো মানুষ আসলে ওই আরামটাই চায় আসলে, ওই কিছু সুযোগ সুবিধা চায়। ওইটা যদি আমি মিট করিয়ে দিতে পারি, তাহলে যেই তন্ত্রই হোক ওই তন্ত্রই সাকসেসফুল, মানে মেজরিটি অফ কেসেস। আর যদি সবাই যদি সচেতন হয়ে যায়, সবাই যদি আলোকিত হয়ে যায়, তাহলে তো এটা সময় সোহাগের একটা বিষয়। তাহলে তো মানে শান্তির কোনো ই নেই, কিন্তু আমরা বাস্তবে সেটা দেখি না। তো বাস্তবিক ভাবে মানুষের আসলে ওই 4টা কম্পোনেন্ট লাগে। মানে আমি এখন এটাতে খুব অবসেসড আর কি, আমি যেখানেই যাই আমি শুধু এইটাই দেখতে পাই। আমি খালি মানে আপাতত এই জোনের ভিতরে আছি, তো এই জোনের থেকে বের হয়ে এখানে অ্যাটলিস্ট পলিটিক্যালি যদি আমি দেখি, আমি বলবো যে ভাই আপনাকে আমি আয়েশ দিব, আরাম দেবো, খাওন দিব, আর সাথে ওইটা দিব। ও ভাই হ্যাঁ, কিসের মোক্ষ, কিসের নির্বাণ, কিসের স্বর্গ? আর স্বর্গ জান্নাতও তো তুমি দেখো জিনিসটা, ওখানেও কিন্তু এই 4টা জিনিসই আছে। এই 4টা জিনিসের বাইরে কিছু আছে না? 3টে আছে আর কি। না না, ওখানে খাবারও আছে, তুমি না না, খাবা, কিন্তু তোমার কোনো শেষেরটা আছে নাকি ওখানে? শেষে এখন ওইটা আছে নাকি? না, শেষেরটাও আছে, আছে আছে? 72টা। হ্যাঁ, ও আচ্ছা, 72। ওইটা তুমি মারের জন্য বলনি, যে মারের ওই যে, আচ্ছা অন্য সেন্সে। আচ্ছা, কোনটা শুনছি? তাহলে ওই সবই আছে, শব্দটা মারের সবই। জন্য ব্যবহার হয়েছে, মার দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ, তো ওই ব্যাপারগুলো আছে। তো তো এই জিনিসটাই আমার কাছে মনে হয় যে মানুষ আসলে দিন শেষে মনে হয় এইগুলোতেই আসলে মানে চলে আসছে। এবার ইভেন টেকনোলজি তো মানুষ এই কারণেই আসলে এতটা ইউজ করে, কারণ এইগুলো কোনো চাই। না কোনো ভাবে তাকে তো কনভিনিয়েন্ট করছে টেকনোলজি। কারণ তোমার সাথে আমি কথা বলতেছি, এটা মানে আগে তো এটা সম্ভব ছিল না। বা আমার যে কাজগুলো যে এত দ্রুত হয়ে যাচ্ছে, এটা তো চিন্তাও করা যায় না। এটাও তো আমাদের একটা মানে সুযোগ সুবিধা দিচ্ছে। তো এই জন্য মানুষ এত টেকনোলজি ইউজ করতেছে। তো এখানে তো এই ব্যাপারটা খাটে। তো যেই লোক এটা বলছে সে তো তার মনের কথা তো অভিব্যক্তি করছে, কিন্তু তার এটা নিয়ে গবেষণা করলে দেখবা যে এটা কত সুন্দরভাবে মিলে যায় সব জায়গার সাথে। যে মানুষের ভালো, জীবনে মূল 4টা জিনিস কি, না ভালো লাগলো এমনি মানে। কিন্তু স্ক্রিপচারেও আছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এখানে মিলাও। না এমনি বেশ মানে ভালো আলোচনা হলো বিষয়টা নিয়ে। আর এমনি তোমার সাথে আলোচনা করলে বোঝাই যায় যে আরো 5টা বিষয় যেন বেরিয়ে আসে, পরে আলোচনা করা যাবে। এমনি দারুণ হলো মানে হ্যাঁ যে অতীত, ভবিষ্যৎ, বর্তমান সম্ভাবনা ইত্যাদি নিয়ে। আর আবারও ধন্যবাদ তুমি এতটা সময় দিয়ে আমাদের সাথে জুড়ে থাকলে। তো হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আবার পরবর্তী এপিসোডে দেখা হবে। হ্যাঁ শিওর, অবশ্যই।